ওকে, তো সবাইকে আরো একবার স্বাগত। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে প্রতিবেদন, চিঠি আর সংলাপের উপরে। আমরা এখন হচ্ছে সেকেন্ড পার্টে প্রবেশ করলাম। গতকাল পর্যন্ত আমরা প্রথম পত্রে ছিলাম। আমরা সারাংশ সারমর্মটা দেখছি। ভাব সম্প্রসারণের ক্লাসের পরে ওটা আছে। তো সেকেন্ড পার্টের হচ্ছে আর আপনাদের যে 100 মার্ক, তার মধ্যে 40 মার্কের একটা রচনা থাকবে, বাকি 60 মার্কের থাকবে হচ্ছে 15 মার্কের 4টা প্রশ্ন। 15 মার্কের 4টা প্রশ্নের মধ্যে একদম শুরুতে থাকে একটা অনুবাদ থাকে। অনুবাদের পরে হচ্ছে সংলাপ আছে। সংলাপের পর হচ্ছে চিঠি বলতে পারেন বা প্রতিবেদন বলতে পারেন বা আবেদনপত্র বলতে পারেন, যেটাই হোক। আর এরপরে থাকে হচ্ছে একটা গ্রন্থ সমালোচনা। আর তারপরে থাকে আমাদের রচনা। এখন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই যে সংলাপ আর চিঠি, এই দুটো অংশ। এখন আমরা হচ্ছে যখন সেকেন্ড পার্টে ঢুকতেছি, তখন আমাদের ঘড়িতে মোটামুটি 11টা 50-এর মতন বাজার কথা। আমরা 12টা, সর্বোচ্চ 12টা 10 পর্যন্ত এই 4টা জিনিস লেখার সময় পাবো। যতটা না আপনাদের কাছে যে আমি চিঠির ফরম্যাট কিভাবে হবে, প্রতিবেদনের ফরম্যাট কি হবে, আহ, সংলাপের কিভাবে হচ্ছে লিখতে হবে, এই রিলেটেড জিনিসপাতি যতটা না বেশি ইম্পর্টেন্ট, এই জিনিসটা মাথায় রাখা তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। তা আমরা হচ্ছে এইখানে আমরা মানে 1 ঘন্টা 20 মিনিট বা 1 ঘন্টা 10 থেকে ম্যাক্সিমাম 20 মিনিট, 1 ঘন্টা 10 মিনিট মানে 70 মিনিটের মতন চিন্তা করেন যে 70 মিনিটের মতন আমরা পাবো এই জায়গাটায়। এখন সমালোচনা আপনার লিখতে বেশ সময় লাগবে, অন্তত পক্ষে 20 মিনিটের উপরে লাগবে, 20-22 মিনিটের মতো লাগবে। এখান থেকে 20 মিনিট চলে গেলে আর থাকে 50 মিনিট। আমি যদি এভারেজে 15 মিনিট করেও ধরি যে এটা 15 মিনিট লিখবো, এটা 15 মিনিট লিখবো, এটা 15 মিনিট লিখবো, তাহলে 3 15 45 মিনিট হয়। এখন সংলাপ কি 15 মিনিটে লেখা যাবে? সংলাপ 15 মিনিটে লেখা সম্ভব। চিঠি 15 মিনিটে লেখা যাবে? চিঠি 15 মিনিটে লেখা 15 মিনিটে লেখা সম্ভব, 2-1 মিনিট বেশি লাগবে। সেই ক্ষেত্রে এই দুইটা মিলে হয়তো 15-15 30 মিনিট, তো 35 মিনিটে আপনি শেষ করতে পারবেন। অনুবাদ হচ্ছে এটা আপনার মানে কি বলে ইয়ার উপরে, প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করবে যে আপনি কত ভালো অনুবাদ কত দ্রুত করতে পারেন। তবে 15 মিনিটে না পারলেও মোটামুটি 20 মিনিটের মধ্যে পারার কথা। সেই ক্ষেত্রে এখানে আমার হলো 55 মিনিট, আর এখানে হচ্ছে কত 20 মিনিট, দেখেন 75 মিনিটের মতো লাগছে, মানে 1 ঘন্টা 15 মিনিটের মতো লাগছে। আমি যদি 11টা 50-এও শুরু করি, আমার হচ্ছে 12টা 50, 1টা 5-এর দিকে যায় আমার হচ্ছে কি হবে, এই এই পার্ট শেষ হবে, আমি তখন রচনায় ঢুকবো এবং 2টা বা 1টা 55 পর্যন্ত আমি রচনা লিখবো, মোটামুটি 50 মিনিট। এবং 50 মিনিটও রচনা লিখতে পারবেন না, 5 মিনিট যাবে রচনার হচ্ছে স্ট্রাকচার দাঁড় করাইতে, আর 45 মিনিট হচ্ছে আপনারা লিখবেন, এরকম হবে ব্যাপারটা। বা যদি 1 ঘন্টা বাঁচাইতে পারেন সেক্ষেত্রে অন্য হিসাব। তাহলে টাইম বিভাজনটা কি, এটা আশা করি আপনাদের কাছে ক্লিয়ার আছে। আপনারা দুইটা দিন মানে কয়েকটা জায়গা, যেরকম হচ্ছে বিজ্ঞান, তারপর হচ্ছে বাংলা, বাংলাদেশ, এই কয়েকটা জায়গার মানে সময়ের প্রতি অনেক বেশি কনসার্ন থাকবেন। এবং পরীক্ষা যখন দিবেন, পরীক্ষা হচ্ছে দুইটা জিনিস দেখতে হয়, পরীক্ষায় 3টা জিনিস দেখতে হয়। এক হচ্ছে আমার প্রস্তুতি, আমি যা পড়ছি সেটা আমি দিয়ে আসতে পারতেছি কিনা, আমি যা লেখছি সেই লেখাটা হচ্ছে আমার সর্বোচ্চ ইফোর্ট। এখন এই সর্বোচ্চ ইফোর্টে আমি সর্বোচ্চ মার্কটা পাইতেছি কিনা, ধরেন আমার 20-এ 14 পাওয়ার কথা, আমি আমার সর্বোচ্চ ইফোর্টে লিখছি 14 পাইতেছি কিনা, এটা একটা জাজমেন্টের বিষয় আছে। 3 হচ্ছে সময়, যে আমি এই জিনিসগুলো যে লিখতেছি আমি বাসাতে ঠিক করে গেছি আমি এইটুক সময়ের মধ্যে লিখবো, সেইটুক সময়ের মধ্যে আদৌ আমি কমপ্লিট করতে পারতেছি কিনা। এই কয়েকটা কারণে হচ্ছে পরীক্ষা দিতে হয়। যারা হচ্ছে বিভিন্ন জায়গায় পরীক্ষা টরীক্ষা দিতেছেন, এই এই 3টা জিনিস কনসার্ন রাখবেন যে আপনি আজকে কোন উদ্দেশ্যে পরীক্ষা দিতেছেন। এমন হইতে পারে আপনার আজকে প্রস্তুতি ঠিক নাই, আপনি তাহলে ঠিক করে যান যে আচ্ছা আমি তো 3 পেজ করে লেখার ইয়া করে গেছি, আমি হচ্ছে সময়টার আজকে একটা হিসাব দেখি যে আমি মোটামুটি এই সাইজের লেখা সময়ের মধ্যে শেষ করতে পারি কিনা। বা আমার আজকে আমার এই সবকটা টপিকের উপর পরীক্ষা, কিন্তু আমি সংলাপটা সবচাইতে ভালো পারি, এটা আমার বেস্ট ইফোর্ট দিতে হবে, বাকিগুলো সময় নাই পড়ার। ঠিক আছে, এটা বেস্ট ইফোর্ট দিয়ে লেখা এসে দেখবো যে আমি 15-র মধ্যে 11 পাই কিনা, তাহলে আপনি সর্বোচ্চটা পাচ্ছেন কিনা, এটা একটা পরীক্ষা। আর একটা প্রস্তুতির ব্যাপার কি, আমার পরীক্ষার যে সিলেবাস আছে, সিলেবাসের শেষ হওয়ার সাথে সাথে আমার জিনিসগুলো পড়া শেষ হইতেছে। এই 3টা উদ্দেশ্যে এই রিটার্নের টাইম হচ্ছে পরীক্ষা দিতে হয়। আপনারা কে কোন উদ্দেশ্যে দেন কি না দেন, এইভাবে চিন্তা করেন কিনা আমি জানি না, কিন্তু জিনিস হচ্ছে এই 3টাই ওভারঅললেস। যাই হোক, আমরা হচ্ছে আমাদের সংলাপের মধ্যে আসি। তো প্রথমে আমাদের সংলাপ বা চিঠি, চিঠি পড়াইতে আমাদের একটু সময় বেশি লাগবে, সংলাপে কম লাগবে।
আমরা ফার্স্টে সংলাপে যাই, প্রিভিয়াস ইয়ারে যেসব সংলাপগুলো আছে আগে একটু সেইগুলো দেখি। দেখার পরে কিছু জিনিস আমি আপনাদের বলবো। হ্যাঁ, বলার পরে আপনারা বুঝবেন যে কিভাবে সংলাপটা লিখতে হয়। এবং এই জায়গায় আমার মনে হয় আজকে যে কজন মানুষ এখানে উপস্থিত থাকবেন, কেউ হচ্ছে 10-11 কম পাবেন না। মানে এটা কনফার্ম থাকেন, যে সংলাপে আসুক না কেন, মানে এই জায়গায় হচ্ছে 10-11 কম পাবেন না। হয়তো প্রতিবেদন, অনুবাদ, গ্রন্থ সমালোচনা এইসব জায়গায় হয়তো আমি এভাবে মানে কনফিডেন্টলি বলতে পারবো না যে আপনি এখানে 11-র মতো 11 পাবেনই কনফার্ম। কিন্তু সংলাপে আপনারা সবাই এখানে যারা আছেন 10-11 কম কেমন পাবেন না, সবাই 11 পাবেন, এটা মোটামুটি মানে আমার বিশ্বাস। এখন ধরেন আমরা একটু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো একটু দেখি। বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাষার অপপ্রয়োগ এই বিষয়ে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে একটা কাল্পনিক সংলাপ রচনা করো। ইউক্রেন রাশিয়া যুদ্ধের টালমাটাল অবস্থা এটা নিয়ে বলছে। বাঙালি স্বাধীনতা আন্দোলনের 69-এর গণ অভ্যুত্থান, মানে বাংলা ভাষার প্রয়োগ দেখাইছে, একটা রিসেন্ট টপিক দিছে স্বাধীনতা উত্তর বাংলাদেশ বা 69 গণ অভ্যুত্থান নিয়ে বলছে। প্রবীণ শিক্ষক আর অধ্যয়নরত একজন তরুণের মধ্যে, এইখানে একটা শিক্ষক শিক্ষার্থী ছিল, এখানে একটা এরকম পাওয়া গেছে শিক্ষার্থী আর শিক্ষকের মাঝখানে। বিদেশে পড়াশোনা করে প্রবাস জীবন নির্বাচন এবং বাংলাদেশে লেখাপড়া করে স্বদেশে অবস্থান করা, এই সম্পর্কে দুই বন্ধুর কথোপকথন বা সংলাপ দেখো। যে আপনি বিদেশে পড়াশোনা করে বিদেশে প্রবাস জীবনে সেটেল হবেন নাকি দেশে পড়াশোনা করে দেশে অবস্থান করবেন, সেটা বিষয়। প্রবীণ মুক্তিযোদ্ধা, স্বাধীনতা পরবর্তী প্রজন্মের তারুণ্য, তার মানে এই একটা আছে মুক্তিযুদ্ধ রিলেটেড, এই একটা আছে 10 বছরের একটি ছেলে হারিয়ে গিয়েছে, ছেলেটির মা বাবা গেছে থানায়, পুলিশ মামলা নিতে চাইছে না। ছেলেটির মা বাবা এবং পুলিশ কর্মকর্তার চরিত্র অবলম্বন করে উল্লেখ করে দিছে পরিস্থিতি পরিস্থিতির উপযুক্ত সংলাপ রচনা করুন। এটা বেশ ইন্টারেস্টিং প্রশ্ন। আর তেমন কিছু নাই, এগুলো হচ্ছে 35 থেকে 45-এ যে প্রশ্নগুলো আসছে সেইগুলা। এখন আমাকে একটা জিনিস আপনারা বলেন, সেটা হচ্ছে সংলাপ আমাদের লিখতে গেলে তো দুইজনের নাম দিয়ে মানে কিছু একটা এরকম ব্যবহার করে লিখতে হবে। এই কিছু এরকম এইভাবে তো লিখতে হবে। এখন এই জায়গাগুলোয় আমরা কি ব্যবহার করব, এই প্রশ্নটা রেসপেক্টে বলেন যে আমরা কি কি ব্যবহার করব। ভাই বুঝি নাই, এটা দাগ দিয়ে কি বুঝালেন এখানে? ধরেন আমরা যখন সংলাপ লিখি, ধরেন আপনার আর আমার মধ্যে সংলাপ, তাহলে আমার নাম হচ্ছে মনে করেন শেখর, আপনার নাম কি, ধরেন একজনের নাম হচ্ছে হাসিব। তাহলে তো আমরা এইভাবে লিখি যে হাসিব এই কথা বলছে, শেখর এই কথা বলছে, আবার শেখর এই কথা বলতেছে, হাসিব হচ্ছে এই কথা বলতেছে। এই যে নাম লিখলাম, ধরেন পরীক্ষা আসলো শেখর আর হাসিবের মাঝখানে একটা সংলাপ লেখেন, সেক্ষেত্রে আমরা শেখর আর হাসিব লিখে দিব। এইখানে জিজ্ঞেস করছে, একটা সিচুয়েশন দিছে, সিচুয়েশন দিয়ে বলছে ছেলেটিকে তার মা বাবা এবং একজন, আচ্ছা, ছেলে হারা গেছে, ছেলের বাপ মা গেছে থানায়, পুলিশ মামলা নিতে চাইতেছে না। এখন এই বাপ মার পুলিশের কর্মকর্তা চরিত্র অবলম্বন করে পরিস্থিতির উপযুক্ত সংলাপ রচনা করুন। এখন এইখানে কি নামই ব্যবহার করবেন, না পুলিশ লিখবেন, না বাবা মা লিখবেন, বাবার নাম লিখবেন, কি করবেন আমার একটু বলেন তো। বা 1 মিনিট আমাকে একটু বলেন যে সংলাপের ক্ষেত্রে আপনাদের আইডিয়া কি, মানে কি করতে হয় আসলে এখানে। কি জিনিস মাথায় রাখতে হয় বা কি লিখতে হয়। আপনারা এর আগে কি কেউ কখনো সংলাপ লিখছেন? না ভাইয়া, বাংলা সংলাপ তো লেখা হয় না আর এরকম কোনো জায়গায় দরকার হয় না। আচ্ছা, যাও, দেখেন, সংলাপ ব্যাপারটা হচ্ছে এটা কই লিখতে হয়, নাটকের ক্ষেত্রে মানুষ সংলাপ লেখে। এখন আমাদের পরীক্ষায় যে জিনিসটা আসছে যে বিভিন্ন ভাবে এই জিনিসটা থাকতে পারে। এখন এই লাস্টের আমরা যে প্রশ্নটা দেখলাম, ওই প্রশ্নটাই আমরা দেখলাম যে ওইখানে একটা কাহিনীর অবতারণা করে দিছে, যে একটা ছেলে হারাই গেছে, তার বয়স 10 বছর, বাপ মা গেছে, বাকিগুলা কিন্তু এরকম কোনো ঘটনা বলা নেই যে এরকম এরকম কিছু একটা হয়েছে। আচ্ছা, ধরেন এইটা পরীক্ষায় হচ্ছে আমার ওই আমরা আমরা যেভাবে হচ্ছে শিখি সেভাবে করি। এই এই হচ্ছে আমার পরীক্ষার খাতা, এই হচ্ছে মার্জিন দেওয়া আছে। আমরা হচ্ছে এখানে লিখলাম যে 6 নং প্রশ্নের উত্তর। আচ্ছা, এবার
খাস করে আমরা হচ্ছে সংলাপ শুরু করে দিতে পারবো না। এখানে কিছু জিনিস হচ্ছে লিখতে হবে। কি লিখতে হবে? ধরেন আপনাকে বলতে হবে যে এখানে একটা ঘটনার অবতারণা করতে হবে। এখানে বলতে হবে যে এটা কোন স্থানে বা কোথায় হচ্ছে জিনিসটা ঘটতেছে। কারণ আমরা বললাম যে কোথায় ঘটতেছে, থানায় ঘটতেছে। তাই এইখানে থানা নাম দিলাম যে রমনা থানা। স্থান রমনা থানা। সময় আমি বললাম যে দুপুর 2 ঘটিকা। আচ্ছা, এরপরে লিখলাম হচ্ছে, এরপরে আমরা একটা থার্ড ব্র্যাকেট দিব, দিয়ে একটা ঘটনা লিখবো। ঘটনাটা কি? ঘটনা হচ্ছে যে এইখানে যে কথাটা বলছে না, 10 বছরের ছেলে হারায় গেছে, এরকম জিনিসই লিখবো যে 10 বছরের এরকম ছেলে হারায় গেছে, তার পিতা মাতা গেছে হচ্ছে থানায়, অথবা পুলিশ হচ্ছে মামলা নিতে চাইতেছে না, তার পিতা পিতা হচ্ছে পুলিশকে বোঝানোর চেষ্টা করতেছে তাদের বর্তমান অবস্থা। হ্যাঁ, বর্তমান অবস্থা এই। এরপর হচ্ছে আমরা এখান থেকে শুরু করে দিলাম। ধরেন পুলিশ পুলিশ বলল যে আপনারা ভালো করে খুঁজে দেখেন ছেলেকে, আপনারা ছেলেকে ভালো করে খুঁজে দেখেন। এরপরে ধরেন বাবা বলতেছে যে আমরা আশপাশ ভালো করে দেখেছি। এরপরে পুলিশ বলতেছে বন্ধুদের কাছে কি খবর নিয়েছেন? এখন এইখানে কি হইলো সেটা হচ্ছে, এই জায়গাটায় এই যে থার্ড ব্র্যাকের মধ্যে আমরা একটা ঘটনার কথা লিখলাম, মানে এটা কি, এটা হচ্ছে একটা প্লট ক্রিয়েট করে দিলাম যে এইখানে এরকম একটা ঘটনা হয়েছে। যে কি হয়েছে, আমার হচ্ছে থানায় আমি গেছি, এই ঘটনা হয়েছে। এখন এই যে প্লটটা, এটা তো এইখানে দেওয়া আছে, বাকি কোনোটা কি কোনো প্লট দেওয়া আছে? দেওয়া নাই কিন্তু। ধরেন এটা দেখি, প্রবীণ মুক্তিযোদ্ধা এবং পরবর্তী প্রজন্মের একজন তরুণের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক সংলাপ। সেই ক্ষেত্রে কি হবে, এটা একটা স্থান দিতে হবে। তখন আমরা স্থান কি দিব? আমরা স্থান দিলাম, ধরেন মুক্তিযুদ্ধ জাদুঘর দিলাম, বা হচ্ছে শহীদ মিনার দিলাম, যে কোনো একটা কিছু দিলাম যেটা মুক্তিযুদ্ধ রিলেটেড। ধরেন দিলাম যে স্বাধীনতা জাদুঘর। ভাই এটা এখানে তো একজন, প্রবীণ মুক্তিযোদ্ধার সাথে তো আমার যে কোনো জায়গায় কথা হতে পারে। হ্যাঁ, আপনি আপনি হচ্ছে আপনার ক্যাম্পাসে দিতে পারেন, যে যা খুশি, যে রাস্তা চায়ের দোকানেও কথা হয়েছে, আপনার ইচ্ছা। যে জায়গাটায় বসে আপনার সাথে মুক্তিযোদ্ধার কথা হয়েছে বলে আপনি সংলাপটা শুরু করতে চান, সেই স্থান লিখবেন। এখন ব্যাপার হচ্ছে কি, মুক্তিযোদ্ধা কি একটা মানুষ, ধরেন 70 বছরের একটা ব্যক্তির সাথে আপনার দেখা হয়েছে, এখন তার সাথে কথা নাই বার্তা নাই, হঠাৎ করে তো আপনি মুক্তিযুদ্ধ নিয়ে কথাবার্তা বলতে পারবেন না, বলার কথা না। তার মানে নিশ্চয়ই মুক্তিযুদ্ধ রিলেটেড কোন একটা কিছু সেইখানে ঘটছে, তাই বলে এই কথাটা আসছে। তা ধরেন তাহলে এরকম ঘটনা কই যাইতে পারে, স্বাধীনতা জাদুঘর বা মুক্তিযুদ্ধ জাদুঘর, এখানে আমাদের দেখা হয়েছে। তখন আমরা হাঁটতে হাঁটতে তাকাইছিলাম, তখন একজন প্রবীণ এসে বললো আমাকে যে এই দেশটা আমরা অনেক সংগ্রাম করে স্বাধীন করেছি। ঠিক আছে, তাহলে এখানে একটা স্থান দিতে হবে, একটা সময় দিতে হবে, ঘটনার অবতারণা করতে হবে এইভাবে যে মুক্তিযুদ্ধ জাদুঘরে একটা ছেলে ছিল, ছেলেটার নাম ধরেন হচ্ছে কুশল। কুশল হচ্ছে বিভিন্ন ছবি দেখছিল, তখন পাশ থেকে একজন প্রবীণ ব্যক্তি এসে বলল, প্রবীণ ব্যক্তির সাথে তার দেখা হলো, সেই প্রবীণ ব্যক্তি একজন মুক্তিযোদ্ধা, তিনি মুক্তিযুদ্ধের নানা অভিজ্ঞতার কথা কুশলকে বলতে লাগলেন, বলতে শুরু করলেন। এরপরে মুক্তিযোদ্ধা দিয়ে শুরু করলাম। আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে, কনভেনশনাল বিভিন্ন বইতে যে কথাবার্তা লেখা থাকে, একদম দুই বন্ধুর মধ্যে সংলাপ শুরু করে দিয়ে লেখে যে বন্ধু এক, আসসালাম আলাইকুম, তারপরে যে বন্ধু তুই কেমন আছিস, আরে বন্ধু কি খবর তোর, এইভাবে স্টার্টিং করা যাবে না। এবং এন্ডিং যখন হবে যে ঠিক আছে আবার দেখা হবে, হ্যাঁ ঠিক আছে ভালো থাকিস, তোর আব্বাকে আমার সালাম দিস, এই যে আবার ফর্মালি শেষ করা, এইভাবে শেষও করবেন না। জিনিসটা শুরু হবে কিরকম, ধরেন আপনি সংলাপ লিখতেছেন এইটুক, এটা একটা রেলগাড়ির মতন, ঘটনাটা ওই দুইজনের মাঝখানে এইখান থেকে শুরু হয়েছিল, আপনি সংলাপ লিখতেছেন এই পজিশনে, এবং এই দুজনের মধ্যে কথাবার্তায় পরবর্তী স্টেশনের এই পর্যন্ত চলছে, আপনি এই মাঝখানের টুকু লিখতেছেন 3 পাতায়। এইখান থেকে কি হয়েছে, যে ট্রেনে দুই যাত্রীর মধ্যে দেখা হয়েছে, তারা চা নিয়ে কথাবার্তা বলতেছিল। হ্যাঁ, এরপরে হঠাৎ থেকে তারা শুরু হবে, মানে সংলাপটা শুরু হবে হঠাৎ করে। আপনি এরকম বলতে পারবেন না যে আচ্ছা আমার সিটটা কি এখানে, আমার সাথে দেখা হইলো, মানে একদম ফর্মালি ফার্স্ট যে কনভারসেশনটা হয় ওই কনভারসেশন থেকে শুরু করবেন না, শুরু করবেন একদম মাঝখান থেকে, যে তাদের সাথে আগেই দেখা হয়েছে, তারা কথাবার্তা বলতেছে। তাহলে এখানে একটা প্লট ক্রিয়েট আছে, সেই প্লটটা হচ্ছে আমরা এখানে লিখবো এইটুকের মধ্যে। এরপরে আমরা এর মাঝখানে বিভিন্ন কথাবার্তা বলবো, বইলে টুইলে যখন আবার আবার শেষ করব,
আমাদের যা নাম্বার ক্যারি করার আদায় করার জন্য যা যা করা হয়েছে সেগুলো আমরা করে ফেলছি, এবার শেষ করতে হবে। তখন আমরা আবার কি করব, যে এরপর আরো কিছু কথাবার্তা বলার পরে তারা পরস্পর বিদায় নিলেন। এরপর তারা আরো কতক্ষণ তাদের সংলাপ চালাইলেন বা আলাপ আলোচনা করলেন, এরপরে তারা বিদায় নিলেন। এইভাবে হচ্ছে এইটারে কমপ্লিট করতে হবে। শুরু আর শেষের বিষয়টা কি আপনারা বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। তাহলে আমরা ভাইয়া শেষের বিষয়টা ক্লিয়ার না। আচ্ছা, শেষের দিকটা আমরা এবার যাচ্ছি। তাহলে কি হইলো, এক হচ্ছে আমরা আলাপ আলোচনা যেভাবে শুরু করি সংলাপে, যে কেমন আছো, একদম ফার্স্ট যে ডায়লগটা হয়েছে এই যে এই দুজনের মধ্যে, সেখান থেকে আমরা শুরু করব না। তারা আলাপ আলোচনা করতেছিল, তারা আলাপ আলোচনা করতে করতে আগাইতেছে, আমরা মাঝখান দিয়ে শুরু করছি, মাঝখান দিয়ে শেষ করছি। আপনার সাথে আমার দেখা হয়েছে ট্রেনে, এক স্টেশন থেকে আরেক স্টেশনে যাচ্ছি, অনেক টপিকে আমাদের মাঝখানে কথা হবে। তার মধ্যে একটা টপিক হচ্ছে মনে করেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, যে কথা প্রসঙ্গে আমাদের মাঝখানে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের আলোচনা আসলো। তখন আমি বললাম যে রাশিয়া যে কাজটা করতেছে এটা ঠিক করে নেই, ইউক্রেনে অনেক নিরীহ মানুষ মারা যাচ্ছে। এই যে ঠাস করে মাঝখান দিয়ে শুরু করলাম, এইটাই আমার সংলাপের এই প্রথম ডায়লগ, এইখানে এইটা। এরপরে আমরা কথাবার্তা বলতেছি বলতেছি বলতেছি, এরপরে তো আমরা ভিন্ন অন্য প্রসঙ্গে যেতে পারি, রাশিয়া ইউক্রেন থেকে মনে করেন হচ্ছে ইয়েতে যেতে না। এখানে একটা প্রশ্ন ছিল, ধরেন আমার কারোর সাথে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে যে সংলাপটা স্টার্ট হচ্ছে, তো তখন তো আমার ওই যে উপরে থার্ড ব্র্যাকেটে প্লটটা তৈরি করে নিতে হবে। তো এইখানে সুইটেবল কি প্লট হতে পারে, যে হুট করে তো রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা চলে আসলো না, আমি যদি ফর্মালি শুরু না করি। হুম। দেখেন, এই জন্য আমি হচ্ছে মুক্তিযুদ্ধের ওইটা হচ্ছে দেখা করাইছি স্বাধীনতা জাদুঘরে, যেন মানে আপনি জোর নিয়ে যেতে পারেন। আর কি আছে, এই যে প্রবাস জীবন বাছাই হবে নাকি দেশে অবস্থান করা দুই বন্ধু, তাহলে এদেরকে কোনো একটা এম্বাসিতে দেখা করাই দেন, যে তাদের মধ্যে এম্বাসিতে দেখা হয়েছে। একজন এম্বাসিতে গেছে তার বড় ভাইয়ের ভিসার জিনিস আনতে, আরেকজন এম্বাসিতে গেছে হচ্ছে নিজে এম্বাসি ফেস করতে। তাহলে যে ফেস করতে গেছে সে হচ্ছে বাইরে যাইতেছে, আর যে বড় ভাইটা আনতে যাইতেছে ও হচ্ছে দেশে বসে সরকারি চাকরি প্রিপারেশন নিতেছে বা বেসরকারি চাকরিতে কর্মরত। সে হচ্ছে বাইরে কোনো একটা, মানে সে একজন এন্টারপ্রেনার, সে বাইরে হচ্ছে কোনো একটা সিওর সাথে দেখা করতে যাইতেছে এক্সপোর্ট করার উদ্দেশ্যে। তাহলে সে লেখাপড়া করে দেশে থাকতেছে আর এই বাইরে যাইতেছে পড়াশোনার কাছে। এইভাবে একটা প্লট ক্রিয়েট করতে পারেন। পরেরটা এর উপরটা কি বলছে, বিশ্ববিদ্যালয়ের একজন প্রবীণ শিক্ষক আর অধ্যয়নরত তরুণ শিক্ষার্থীর মধ্যে অতীত বর্তমান অবস্থার কাল্পনিক সংলাপ, অতীতের শিক্ষার অতীত বর্তমান অবস্থা। ধরেন ইউজিসি তে গেছে তারা দেখা করতে, মানে ইউজিসি তে তারা কোনো একটা কাজে গেছে, শিক্ষক গেছে তার বিশ্ববিদ্যালয়ের কোনো একটা কাজে, এবং সাথে করে তার মানে কি বলে তার আন্ডারে গবেষণা করতেছে বা থিসিস করতেছে, এরকম একটা ছেলেকে সাথে নিয়ে এসে গেছে। তখন তারা বেরিয়ে এসে বলতেছে যে আগের অবস্থা এরকম ছিল। স্বাধীনতা আন্দোলনের 69-এর গণ অভ্যুত্থানের গুরুত্ব সম্পর্কে, আচ্ছা 69-এর গণ অভ্যুত্থান রিলেটেড আমাদের ভাস্কর্য কোথায় কি আছে, ওই যে 69-এর শহীদ, ওনার নাম যেন কি, আসাদ মতিউর। আসাদ। হ্যাঁ, সৈয়দ আসাদ। তাহলে ওই যে ধরেন আসাদ গেটে আপনি আছেন এখন, আসাদ গেটে দেখা হয়েছে, বাস হচ্ছে জ্যামে ছিল, জ্যামে আটকায় ছিল, হঠাৎ করে আসাদ গেটে এসে, মানে বাস সচল ছিল, আসাদ গেটে এসে জ্যামে পড়লাম বা সিএনজিতে জ্যামে পড়লাম। তখন হচ্ছে ছাত্রের সাথে শিক্ষকের দেখা হইলো বা পাশাপাশি তারা ছিল। শিক্ষক বলতেছে এই আসাদ গেট সম্পর্কে তুমি কি জানো? হ্যাঁ, এটা 69-এর গণ অভ্যুত্থানে তিনি শহীদ হয়েছে। এরপরে আমরা 69-এর গণ অভ্যুত্থান নিয়ে হচ্ছে কথা বলা শুরু করলাম। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাইতেছে না? না ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা মিনিট। কারেন্ট যে আচ্ছা, এবার দেখা যাবে। ওকে। আচ্ছা, তাহলে ধরেন আমরা ওইভাবে আসাদ গেটে তাদের দেখা করে দিলাম। রাশিয়া ইউক্রেন যুদ্ধের নিয়ে টালমাটাল অবস্থা, বিশ্ব অর্থনীতির মন্দার শিকার। আচ্ছা, বিশ্ব অর্থনীতির মন্দার শিকার একজন বাংলাদেশি শ্রমিকের সঙ্গে অর্থনীতিবিদের, শ্রমিকের সাথে অর্থনীতিবিদের দেখা করানোটা খুব কঠিন। ওই দেখা করানো যায়, ধরেন আপনি ইয়েতে দেখা করান, এয়ারপোর্টে দেখা করাই দেন। হ্যাঁ, এয়ারপোর্টে হচ্ছে শ্রমিক আসছে, আর একজন অর্থনীতিবিদ হচ্ছে ফ্লাইটে করে বাইরের দেশে যাবে। এখন যে শ্রমিক আসছে সে মনে করেন হচ্ছে সে এমনি ঈদের ছুটিতেই দেশে আসছে, কিন্তু তার দেশে সে যে আগে টাকা পয়সা পাঠাইতো, তার পরিবার সচল ছিল, কিন্তু বর্তমানে সে যে টাকাটা পাঠায় সেটা দিয়ে তার পরিবার চলে না।
সে কষ্ট মানে আক্ষেপ করে বলতেছে যে এত কষ্ট করে হচ্ছে বাইরে প্রবাস জীবন কাটাই, তা হচ্ছে দেশের সচ্ছল অবস্থার মুখ দেখতে পারি না। তার মানে কি বিশ্ব, তখন অর্থনীতিবিদ বললো যে বিশ্ব অর্থনীতির এখন একটা মন্দার শিকার। হ্যাঁ, এরপরে আমরা হচ্ছে সংলাপ শুরু করে দিলাম যে অর্থনীতিবিদ। এখন এই এই যে প্লটটা, এই প্লটটা যে এক দুই লাইনে হইতে হবে এরকম না, আপনি এটার অনেক বড় করতে পারেন। যে ধরেন আমার পুরা পেপার তো এইখানে, আমরা হচ্ছে টোটাল তিনটা লিখবো, পেজ লিখবো। তাহলে এখান থেকে আপনি শুরু করছেন একদম এই পর্যন্ত নিয়ে আসেন, এখানে একটা দেন, এখানে একটা দেন, এখানে একটা দেন, এখানে। আপনাদের টোটাল হচ্ছে ধরেন 12 জোড়া, 12 থেকে 15 জোড়া সংলাপ দিলে চলবে, বা আরো কম দিলে 10 জোড়া দিলেও চলবে। মানে আপনার 10টা ডায়লগ, আমার 10টা ডায়লগ, এরকম 20টা, বা আরো কম দিলেও চলে, 15টা দিলেও চলে, এইটুকুর ভিতরে যেটা চলে। এবং ওই 20টার মধ্যে হচ্ছে কয়টা বড় দিবেন, কয়টা কি দিবেন, সেটা আমি ডিটেল বলতেছি। তার মানে এই হ্যাঁ, অংশটাতে আরেকটা কথা, আপনারা, হ্যাঁ, যদি মানে সংলাপের একদম লাস্ট ডায়লগ, আচ্ছা যাই, এই ধরনের কিছু নাকি না সংলাপের না লাস্ট না ডায়লগ, না 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 এন্ডিংটা কিরকম না, হতে পারে, কিরকম হতে পারে একটু যদি এন্ডিং বলতেন আর ঠাস করে শেষ হয়ে গেছে, অর্থনীতিবিদ কথা বলতেছিল, অর্থনীতিবিদ বলতে 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 বলতেছে যে রাশিয়া তো এই করতেছে, হ্যাঁ আর বলেন না, এই হয়েছে, হ্যাঁ এই হয়েছে, আপনার মনে হবে কি আছে এরপরে তো আরো কিছু আছে। তখন আপনি জাস্ট ঠাস করে বই শেষ করে দেবেন ছোট গল্পের মতন, যে অথবা তারা আরো কিছুক্ষণ আরো বিভিন্ন প্রসঙ্গে কথা বলে তারা হচ্ছে বিদায় নিল, অথবা তারা এটা আরো জাস্ট বিভিন্ন নিচে, প্রসঙ্গে, এটা নিচের লাইন লিখে দিব মানে সংলাপের বাইরে। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে লাস্টে এখানে আবার থার্ড ব্র্যাকেটে, অথবা তারা আরো কিছুক্ষণ আলাপ আলোচনা করে বিদায় নিল, দিয়ে শেষ। ঠিক আছে, ঘটনার মানে দেখা হয়েছে, বারবার এই জিনিসটা বলতেছে, এটা খুব নাটকীয়তা হবে, ঠাস করে শুরু হবে, ঠাস করে শেষ করে দিবেন, গাইড বইতে যেভাবে আছে এভাবে দেখবেন না। তাহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের এই যে অর্থনীতিবিদদের সাথে শ্রমিকের দেখা, এই যে প্লটটা রেডি করা, বা একটা এটার কি বলে যৌক্তিক জায়গায় তাদের সাক্ষাৎ হইতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট আপনার সংলাপের ক্ষেত্রে। যে আপনি অর্থনীতিবিদের সাথে শ্রমিকের তো ঠাস করে যে কোনো জায়গায় দেখাইতে পারবেন না, অর্থনীতিবিদ তো সব জায়গায় অ্যাভেলেবেল না, শ্রমিক সব জায়গায় অ্যাভেলেবেল থাকলো, শ্রমিক বলতে আবার শ্রমিক বুঝাইছে তো রিক্সা চালক টালকও না। তার মানে অর্থনীতিবিদ সে আবার রিক্সাও চলবে না, সিএনজিতেও চলবে না, সে গাড়িতে সেমিনারে যাবে, সেমিনারে আবার শ্রমিকও যায় না। একমাত্র তারা হয়তো এয়ারপোর্টে দেখা করতে পারে, বা এম্বাসিতে দেখা দেখা করতে পারে, যে জায়গাটা তাদের দেখা হওয়া সম্ভব, এরকম কোন একটা জায়গায় স্থান বানাবেন, যে স্থান এয়ারপোর্ট, সময় এই কয়টা, এরপর হচ্ছে তাদের ভিতরে এই ঘটনা হইলো, এইভাবে আপনারা একটা প্লট দাঁড়া করবেন। এই প্লটের বিষয়টা কি ভাই ক্লিয়ার হয়েছে? জি ভাই। ওকে, এবার আমরা হচ্ছে আর কিছু জিনিস আনি, আমরা হচ্ছে যে কয়েকটা মানে জিনিসপাতি লিখবো, এর মধ্যে কি কি জিনিস লিখবো। আচ্ছা, 1 নম্বর হচ্ছে আমরা হচ্ছে কি বিষয় আসে সেটা দেখে ফেলছি, চরিত্র যেগুলো আছে, আমরা চরিত্রের মধ্যে কি লিখবো, ধরেন আইসা হচ্ছে শিক্ষক ও অধ্যয়নরত একজন তরুণ শিক্ষার্থী, আমরা লিখবো শিক্ষক শিক্ষার্থী, এইভাবে, এই যে শিক্ষক শিক্ষার্থী, শেষ। ধরেন দুই বন্ধুর মধ্যে আলাপ আলোচনা হয়েছে, আপনারা লিখবেন বন্ধু 1 বন্ধু 2, বন্ধু 1 বন্ধু 2। ধরেন আসছে হচ্ছে কার কথা বলা যায়, বাবা ছেলে মেয়ে বড় ভাই ছোট ভাই, এসব লাগবে না। আচ্ছা, এইখানে আর কি আছে, এই যে এইটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো না, এইখানে কি লিখবো, লিখবো যে পুলিশ কর্মকর্তা বাবা। হ্যাঁ, পুলিশ কর্মকর্তা, বা পুলিশ কর্মকর্তা লিখতে আপনার যদি কষ্ট হয় লিখবেন যে পুলিশ আর হচ্ছে বাবা, আবার লিখবেন পুলিশ, আবার লিখবেন বাবা, এইভাবে মাঝখানে মায়ের ডায়লগ নিয়ে আসতে হবে, এখানে 3টা বলা আছে। তাহলে এটা গেল হচ্ছে আমরা চরিত্র যেভাবে লিখবো। এখানে এটার দ্বারা কি আপনারা কিছু বুঝছেন, বন্ধু 1 বন্ধু 2 মানে কি, আপনি এখানে খাস করে নাম ইউজ করবেন না, দুই বন্ধুর মধ্যে সংলাপ, আপনি বলবেন না যে তন্ময় আর সজীবের মধ্যে সংলাপ, তন্ময় সজীব, তন্ময় সজীব, এটা আমরা করবো না, আমরা লিখবো বন্ধু 1 বন্ধু 2, বন্ধু 1 বন্ধু 2, এইভাবে। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে জিনিসটা থাকবে, দেখবেন বাংলা পরীক্ষায় হচ্ছে সংলাপে আর হচ্ছে চিঠিতে একটু ইনফরমেটিভ জিনিসপাতি ইদানিং দেয়। তো আপনারা যে কয়টা উক্তি দিবেন তার মধ্যে একটা জায়গা হচ্ছে কিছু তথ্য থাকবে। তথ্য কি? তথ্য হচ্ছে ধরেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের হচ্ছে কবে যুদ্ধটা শুরু হয়েছে, বর্তমানে বৈশ্বিক অর্থনীতিতে কি ধরনের প্রভাব ফেলছে, অর্থনীতিবিদের সাথে কথা হইতেছে, তাহলে সে বলবে যে এরকম একটা গ্লোবাল রিসেশনের দিকে যাইতেছে, গ্লোবাল হচ্ছে ইনফ্লেশনের রেট এত, এইটাই হচ্ছে আমার তথ্য, এরকম কোন একটা ডাটা, এটা হচ্ছে, এটার আমি তথ্য দিতেছি। 69-এর গণ অভ্যুত্থানে এটা হয়েছে, 69-এর গণ অভ্যুত্থান কবে হয়েছে, 68 সালে, তার হচ্ছে ধরে নিয়ে গেল 69 হচ্ছে 22 ফেব্রুয়ারি তার মুক্তি দিল, এরপরে সে হচ্ছে বঙ্গবন্ধু তার হচ্ছে কি কি খেতাব পাইছে, হ্যান ত্যান পাইছে, আজাদ মারা গেছে, কি হয়েছে না হয়েছে, এইগুলো হচ্ছে তথ্য।
মানে ডাটা জিনিসটা তো বুঝছেন, এগুলো বর্তমানে কি শিক্ষা সংলাপের ভিতরে চলে যাবে? এইগুলা হচ্ছে একটা বা দুইটা তথ্য। মানে এগুলো সংলাপের জানি, ভিতরে? হ্যাঁ সংলাপের ভিতরে। ধরেন অর্থনীতিবিদ কথায় কথায় বলতেছে যে হ্যাঁ দেশের বিশ্বের বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা তো খুবই খারাপ, এখন তো বৈশ্বিক মূল্যস্ফীতির পরিমাণ এত, হ্যাঁ বা এখন তো বৈশ্বিক মূল্যস্ফীতির পরিমাণ পূর্বের এত থেকে ছাড়িয়ে গেছে। এই যে আপনি খুব সচেতন ভাবে একটা তথ্য দিয়ে দিচ্ছেন পরীক্ষকের জানান যে আমি এই বিষয়ে কিছু না কিছু জানি, এইভাবে আপনি লিখতেছেন 3 পেজ, 3 পেজের মধ্যে কিন্তু ডাটাবেজ লেখা যাবে না, একটা লাইনে একটা বা দুইটা তথ্য থাকবে, শেষ। আর আগে পরে কোথাও কোনো তথ্য থাকবে না। এইটা গেল তথ্য। এরপরে এরপর হচ্ছে এটার হচ্ছে মানে একদম যেটা কি বলে, এই সংলাপে যে জিনিসটা আপনাদের প্রাণ নিয়ে আসবে সেটা হচ্ছে অভিব্যক্তি। অভিব্যক্তি কি? এই যে ভাইয়া সংলাপের মধ্যে কি তথ্য আসবে, এইটা কি, এটা কি ধরনের ধরেন এটারে কি বলা যায় যে উৎসুক হয়ে, হ্যাঁ এই যে উৎসুক হয়ে, অবাক হয়ে, উদাসীন হয়ে, তারপরে কি বলে উত্তেজিত হয়ে, দীর্ঘশ্বাস ছেড়ে, কাঁদতে কাঁদতে, করুণ স্বরে, হাই তুলতে তুলতে বললো আর বলো না কি যে অবস্থা। এই যে আর বলো না কি যে অবস্থা, হাই তুলতে তুলতে, এটা আপনি লেখার মাঝখানে কিভাবে বুঝাবেন যে তার এক্সপ্রেশনটা এরকম? এই যে অভিব্যক্তি, এইগুলা বলতে হবে। তারপর ধরেন গুরু কুচকে, তারপরে আর কি আছে যেটা বললাম হাই তুলে, তারপরে দীর্ঘশ্বাস ছেড়ে, তারপরে আর কি বলা যায়, নর্মাল যেগুলা যে হাসতে হাসতে, অবাক, হ্যাঁ আশ্চর্যান্বিত অবাক হয়ে। হয়ে, হ্যাঁ অবাক হ্যাঁ, হয়ে, এগুলো কি ব্র্যাকেটের মধ্যে লিখবো নাকি সরাসরি লিখবো যে অবাক হ্যাঁ হয়ে? হ্যাঁ 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 ব্র্যাকেটের মধ্যে লিখবেন। ধরেন লিখবেন যে এই যে এটা হচ্ছে বন্ধু এক, এবার লিখবেন যে অবাক হয়ে, এরপর আবার যেটা লিখতেছিলেন সেটা লিখলেন, ঠিক আছে? এই গেল কি, এটা হচ্ছে অভিব্যক্তি। এখন অভিব্যক্তি আপনি কয়টা দিবেন? এমন না আমি অভিব্যক্তি জিনিসটা ইউজ করতে হয় জানি, এখন আমি মানে সেন্টেন্সে অভিব্যক্তি দিতেছি, এটা কিন্তু করা যাবে না। দুইটা বা চারটা দিতে পারেন, সর্বোচ্চ চারটা, দুইটা দিবেন বা তিনটা দিবেন। এই গেল আমার অভিব্যক্তি। অভিব্যক্তি জিনিসটা আশা করি বুঝছেন। এরপরে নেক্সট হচ্ছে স্বগতোক্তি। স্বগতোক্তি কি বলেন তো? কথা নিজে বলা। হ্যাঁ নিজে নিজে কথা বলা। এখন নিজে নিজে কথা বলা মানে কি? মানে আপনি মনে মনে একটা কথা বলতে চান, সেটা তো আপনার আমি বলি নাই। এটা কয়টা দিব? এটা জাস্ট একটা দিব, একটা। এবং তার পরের লাইনে কি বলবো, ধরেন বন্ধু এক, সে হচ্ছে এখানে লিখবো যে স্বগতোক্তি দিয়ে, এবার হচ্ছে বা স্বগতোক্তি দিয়ে এই জিনিসটা কাইটা এইভাবে হচ্ছে লেখা এখানে ব্র্যাকেটে শেষ করে দিতে পারে, যেহেতু ওইটা সে হচ্ছে ওই ডায়লগটা সে থ্রো করতেছে না। স্বগতোক্তি দিয়ে কি বলতে হবে, যে ধরেন এই যে শিক্ষকের সাথে আর ওই বিভিন্ন সময় শিক্ষা ব্যবস্থা নিয়ে যে সংলাপটা আছে, হ্যাঁ এখন ওই শিক্ষার্থী ধরেন মনে মনে ভাবতেছে হ্যাঁ আগের অবস্থায় ভালো ছিল, এত ঝামেলা ছিল না, এত অ্যাসাইনমেন্ট ছিল না, পরীক্ষার ঝামেলা ছিল না, এটা মনে মনে সে ভাবতেছে। তারপরের ডায়লগে শিক্ষক কি বলতেছে, যে কি ভাবছো, অবাক হয়ে, সে শিক্ষক হচ্ছে অবাক হয়ে বললো যে কি ভাবছো। এবারে সে আবার বলতেছো না তেমন কিছু না স্যার, আমি পূর্বের শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু চিন্তা করতেছিলাম। এটা হচ্ছে আমি স্বগতোক্তি দিব, পরের মাসে বলবে যে হ্যাঁ কি ভাবতেছো বা কি চিন্তা করছো, হ্যাঁ তখন বা এই জায়গায় সে অবাক হয়ে বা ভুরু কুচকে এই ধরনের আসবে, যে সে আহ, মানে সে জানতে যাচ্ছে যে সে কি একটা কনসার্ন দেখাইতেছে তার প্রতি। এটা কয়টা দিব তাহলে? আমরা একটা স্বগতোক্তি দিব। তাহলে এইটারে বলে কি, স্বগতোক্তি গেল, অভিব্যক্তি গেল। আচ্ছা, হ্যাঁ, জি ওই বন্ধু এক লিখে তারপরে কি ব্র্যাকেটে স্বগতোক্তি দিয়ে তারপরে কি কোলন দিব? না না না, বন্ধু এক ক্লোন, শেষ। এরপরে দিবেন আবার স্বগতোক্তি। এটা স্বগতোক্তি ব্র্যাকেটে। দিয়ে ক্লোন দিতে পারেন, দিয়ে পুরোটা ব্র্যাকেটে রাখতে পারেন, এই যে আমি লাইন দিয়ে দাঁড়িয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা এরপরে হচ্ছে স্বগতোক্তি গেল, এরপরে নেক্সট যেটা স্বগতোক্তি গেল, এরপরে হচ্ছে আমরা আচ্ছা তৃতীয় চরিত্র আনবো। আচ্ছা তৃতীয় চরিত্র কি? তৃতীয় চরিত্র দেখেন ওই যে বাটমার পুলিশের বেলায় মা ছিল তৃতীয় চরিত্র, আপনার বাকি কোনোটাই তৃতীয় চরিত্র নাই। আপনি তৃতীয় চরিত্রকে জোর করে নিয়ে আসবেন, এবং তৃতীয় চরিত্রের হচ্ছে একটা মাত্র ডায়লগ থাকবে, জাস্ট একটা সংলাপ থাকবে। সে হঠাৎ করে মাঝখানে এসে ইন্টারাপ্ট করবে এবং হঠাৎ মানে ডুববে চলে যাবে, তার জাস্ট একটা সংলাপ। এখন কি হইতে পারে, ধরেন অর্থনীতিবিদ, শ্রমিক আর হচ্ছে তাদের এয়ারপোর্টের মধ্যে দেখা হয়েছে, এই আমার ইকোনমিক্স আর এই হচ্ছে লেবার, দেখা হয়েছে কই? এয়ারপোর্টে।
এখন এইখানে পাশের যাত্রী, তখন আমরা তৃতীয় ব্যক্তিরে নিয়ে আসলাম যে সে হচ্ছে পাশের যাত্রী। এখন এই পাশের যাত্রীর কিভাবে, মানে তৃতীয় চরিত্রকে কিভাবে আনবো? আপনি কার কথা বলতেছেন? অর্থনীতিবিদ। আবার লিখছেন কে? শ্রমিক। হ্যাঁ, এবারে যা ব্র্যাকেট দিবেন যে এমন সময় পাশে বসে থাকা যাত্রী বললেন, বা যাত্রী, এমন সময় পাশে বসে বসে থাকা যাত্রী বললেন বলতে পারেন, বলে হচ্ছে এখানে কুলন দিতে পারেন, বা এটা কিভাবে দাঁড়িয়ে দিয়ে লেখা যায়, এমন সময় পাশে বসে থাকা, বা ধরেন যদি চার দোকান হয় তাহলে এভাবে বলতে পারেন যে এমন সময় চা হাতে চায়ের দোকানদারের আগমন। হ্যাঁ, ধরেন চা টি স্টলে কিছু একটা হয়েছে, তাহলে চায়ের দোকানদারের আগমন। এই আগমন বললে এবার হচ্ছে কি চায়ের দোকানদার, সেও ধরেন একটা মন্তব্য করলো, করে সে চলে গেল। পরের যে ডায়লগ সে আবার তার সাথে একটা মিল দিল যে হ্যাঁ উনি অবশ্য ঠিকই বলছে। ধরেন পাশের যাত্রী কি বলতে পারে? পাশের যাত্রী বলতেছে হ্যাঁ আমার কাজিন হচ্ছে ইউক্রেনে হচ্ছে পড়াশোনার সূত্রে থাকতো, সে এখন বর্তমানে পোল্যান্ডে মানবেতর জীবনযাপন করতেছে, বা ওই যে কি বলে শরণার্থী শিবিরে অবস্থান করতেছে। তখন আবার অর্থনীতিবিদ শ্রমিক বলে উঠলো, হ্যাঁ আমাদেরও তো অনেকে হচ্ছে প্রবাসী যারা ছিল তারা শরণার্থীর মতন অবস্থান করতেছেন। তখন অর্থনীতিবিদ আবার পরের ডায়লগে আসলো। এই যে মাঝখানে একটা ইন্টেনশনালি তৃতীয় চরিত্রে ঢুকাই দিতে হবে, এবং হচ্ছে তার একটা মাত্র সংলাপ থাকবে। এটা বুঝছেন কিনা? এবং সেটা যখন দিবেন তখন হচ্ছে ওই আগে যেরকম প্রেক্ষাপট দিতে হয় ঠিক ওইভাবে ব্র্যাকেটে যে তৃতীয় সংলাপটা কিভাবে আসছে সেইটা আবার একটু বলে দিতে হবে ব্র্যাকেটের, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বা থার্ড ব্র্যাকেটের মধ্যে। ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে আমরা দিব ইয়াতে, এই যে থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, এটা বুঝছেন কিনা তৃতীয় চরিত্রের বিষয়টা? ক্লিয়ার ভাই? আচ্ছা, আর একটা হ্যাঁ, শেষেরটুকু একটু হ্যাঁ আরেকটু বলেন, যে থার্ড ব্র্যাকেটের ভিতরে কি দিব, ওই যে তৃতীয় ব্যক্তির কথা। হ্যাঁ, এটা হচ্ছে কি দেখেন, তৃতীয় চরিত্রের একটা সংলাপ দিতে হবে। এখন এটা হচ্ছে আমার অর্থনীতিবিদ একটা কথা বলছে, শ্রমিকও একটা কথা বলছে। এরপর আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম কি যে এমন সময় পাশে বসে থাকা যাত্রী বললেন, যাত্রী কথা বললেন বা আলোচনায় অংশ নিলেন, যেটা খুশি বলে বললে এটা ক্লোজ করে দিয়া এবার লিখলেন যে যাত্রী। ঠিক আছে, এখন আপনি যদি এইটার পরেই জাস্ট এটা না লিখে যাত্রী লেখেন তাহলে এই যাত্রীর আগমন হলো কই থেকে? সংলাপের মাঝখানে কিছুই বোঝা যাইতেছে না। ওই জন্য এখানে একটা প্রেক্ষাপট দিয়ে তারপরে তৃতীয় ব্যক্তির কথা বলবেন, বলার পরে যাত্রী পরে আবার হচ্ছে শ্রমিকরে নিয়ে আসবেন, আবার হচ্ছে ওই অর্থনীতিবিদরে নিয়ে আসবেন। মানে এর জাস্ট একটা মাত্রই ডায়লগ থাকবে, কোনো এক্সট্রা ডায়লগ আনবেন না। নইলে কিন্তু এর আবার ইন্ট্রোডিউস করে আবার বাই করে নিয়ে আসতে আপনার 2-3টা লাইন খরচ হয়ে যাবে, ওই কাজ করা যাবে না। আচ্ছা, আর যতগুলো ডায়লগ আপনারা দিতেছেন এর মাঝখানে একটা থাকবে বড় সংলাপ। হ্যাঁ, জাস্ট একটা বড় সংলাপ থাকবে, বাকিগুলো থাকবে জাস্ট এরকম এক লাইনের। একটা সংলাপ যেটা দিবেন যে একটু বড়, দুই বাক্যের বা 2.5-3 বাক্যের এরকম। ধরেন আপনি হচ্ছে যে যে বাক্যটার মধ্যে আপনি ডাটা দিবেন বা তথ্য দিবেন, যেমন 69-এর গণঅভ্যুত্থান নিয়ে কথা হইতেছে, তাহলে 69-এর গণঅভ্যুত্থান রিলেটেড আপনি একটা প্রেক্ষাপট বলতেছেন, তাহলে ওইটা বলতে তো আপনার 2-3টা বাক্য লাগবে। এইরকম উক্তি দিবেন জাস্ট একটা, যেটা আপনার একটু জায়গা খাবে। হ্যাঁ, এবং লেখাটার ইয়েটা হবে কিরকম, ধরেন এই যে পুলিশ হচ্ছে এখান থেকে ধরেন বাবাই লিখতেছে, এই বাবার নিয়ে এই আরেক লাইন লিখলাম, এইখানে এসে আমি শেষ করলাম। আবার পুলিশ এইখান থেকে বললো, এখানে এসে শেষ করলো। তার মানে এই বরাবর একদম সোজা নামতে থাকবে, এরা এরকম সোজা নামতে থাকবে। এটা তো কমন জিনিস, আপনারা বুঝেন। মানে জিনিসটা যেন অ্যালাইনমেন্টটা যেন ঠিক, মানে ঠিক থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তাহলে আমরা এখানে সংলাপের মধ্যে কি কি দেখলাম? এক দেখলাম হচ্ছে আমরা স্থান আর সময়টা বলে দিব। দুই হচ্ছে আমরা এখানে প্রেক্ষাপট বলে দিব, একদম শুরুতে আমাদের প্রেক্ষাপট বলে দিব। আপনারা এখানে প্রেক্ষাপট এই শব্দটা উল্লেখ করেও হচ্ছে লেখা শুরু করতে পারেন, অথবা সেটা উল্লেখ না করেও লেখা শুরু করতে পারেন, আপনাদের খুশি। আমি এখানে লিখতাম যে প্রেক্ষাপট, কারণ এখানে লিখছি স্থান, তারপর লিখছি সময়, ওইখানে তার ব্র্যাকেটের মধ্যে লিখতাম যে প্রেক্ষাপট কি। হ্যাঁ, এবারে প্রেক্ষাপট লিখলাম, এরপর হচ্ছে আমি হচ্ছে এটা শুরু করে দিলাম। এর মাঝখানে আমরা কি দিব? একটা শব্দোক্তি দিব, কতগুলা 2-4টা অভিব্যক্তি দিব, 1-2টা তথ্য দিব, একটা বড় সংলাপ দিব,
তৃতীয় ব্যক্তির একটা আগমন ঘটাবো, তৃতীয় ব্যক্তির আগমন হলে কি হবে সেটা একটু ইন্ট্রোডিউস করে নিব, এবং সর্বশেষে আমাদের শেষটাও হবে কি ঠাস করে। হ্যাঁ, ঠিক আছে, অর্থনীতিবিদ আপনার আমরা পড়তে পড়তে মানে বোঝা যাবে কি জিনিসটা ঠাস করে শেষ হয়েছে মানে কি, আপনার লেখার সময় শেষ, আপনার এখানে বরাদ্দ সময় আছে 12-14 মিনিট, আপনার 12-14 মিনিটে এই পর্যন্ত আইছে, আপনি বুঝতেছেন আমার এখন শেষ করতে হবে, খুব শান্তির বিষয়। টপিক হচ্ছে ওই যে রচনা বা ফোকাস রাইটিং যেভাবে হচ্ছে বিল্ড আপ করে আবার শেষের দিকে যাইতে হয়, সংলাপে সেই ঝামেলা নাই, ঠাস করে শেষ করে দিবেন, অথবা তার আরো কিছু আলাপ আলোচনা করে তাদের কি বলে তারা বিদায় নিল, শেষ। এই হলো আমাদের সংলাপের কি বলে আদ্যপান্ত আর কি। এখন বলেন এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? ভাই আমার একটি কোশ্চেন আছে। ভাই বলো। ভাই একজন প্রশ্ন করবে আর একজন উত্তর দেবে, সবসময় কি এরকম হবে নাকি না দুইজনই না প্রশ্ন না, করবে দুইজনের উত্তর এ, দিবে? শোনে সংলাপে কোনো প্রশ্ন উত্তরের বিষয় নাই, আপনার সাথে আমি বসে আড্ডা দিতেছি, এখানে প্রশ্ন উত্তরের কি আছে, মতামত দিতেছি, আলোচনা করতেছি, আপনার কথার সাপেক্ষে আমি একটা কথা বলতেছি। এরকম না যে স্যার আপনি তো অর্থনীতিবিদ, তাহলে দেশের অর্থনীতির কি অবস্থা, এখন স্যার বললো আর বলো না শ্রমিক সাহেব এখন তো মূল্যস্ফীতি এত, এরকম না, বুঝছেন, জিনিসটা একদম সুস্থ স্বাভাবিক হবে। আপনি নিজেরে ওই প্লটে নিজেরে বসান যে আমি ওই ঘটনাস্থলে উপস্থিত আছি, তাহলে শ্রমিকের সাথে দেখা হইলে আসলে বাস্তবে কি হয়, যেটা বাস্তবে হয় সেটাই লিখে দিয়ে আসবেন, এটাই সম্ভব। একদম মানে এখানে ওরকম কিছু অবতারণা করতে হবে না, অকাল্পনিক কিছু করতে হবে না, জিনিসটা কাল্পনিক সংলাপ কিন্তু বাস্তব, মানে আপনার সাথে যেটা হয়, যেটা বাস্তবতার সাথে মিল আছে, আপনি কল্পনা করে নিয়েছিলেন, আপনার কল্পনা প্রসূত, কিন্তু কল্পনা প্রসূত মানেই তো অবাস্তব না। ঠিক আছে ভাই, এই পর্যন্ত কি ক্লিয়ার আমাদের সংলাপের? আপনারা এইভাবে দুই একটা সংলাপ লেখেন, মাথায় হচ্ছে এই জিনিসগুলো আনেন, নিজেরা অ্যাটলিস্ট একটা লেখা দেখাইতে পারেন আমাকে, মাথা এইটা হচ্ছে বেশি খেয়াল রাখবেন যে স্বগতোক্তি, তারপর হচ্ছে আরেকটা কই গেল অভিব্যক্তি, 2-4টা অভিব্যক্তি দিব, 2-একটা তথ্য দিব, একটা বড় উক্তি দিব, ঠিক আছে, একটা বড় সংলাপ দিব, তৃতীয় ব্যক্তির আগমন ঘটাবো, এই আর একটা প্রেক্ষাপট দিয়ে লিখতে হবে, তার মানে হচ্ছে কি স্থান থাকবে, স্থান কাল থাকবে এবং প্রেক্ষাপট থাকবে, এই কয়েকটা জিনিস হচ্ছে নিয়ে আসেন, নিয়ে এসে সংলাপ লেখেন, মানে অটো 11 পাবেন, কোনো সমস্যা নেই, এগুলো দিয়ে পোলাপান লেখে না। বড় হুম, ভাই বলেন। একটা ফরম্যাট দেখাইলে ভালো হইতো, মানে এইটাই তো ফর্মেট আপু। আবু যে ফরম্যাটের কথা বলতেছেন, আমার যাবতীয় যে খাতাটা এটা আমি ঢাকায় এক ছোট বাইরে দিয়ে আসছি, আমার কাছে এখন সংযোগ কিছু নেই, আমি চেষ্টা করতেছি একটা খাতার ছবি পাইলে আমি আপনাদের ফুল 200 মার্কের খাতা দেখাবো বাংলা, এটা আপনারা কোর্সের মধ্যে পাবেন, চিন্তা করেন না। আচ্ছা কি প্রশ্ন করতেছেন ভাই বলেন। এই বড় উক্তি এটা কি দিতেই হবে? দেখা গেছে ওই টপিকে আমার বড় কোনো উক্তি না, আপনি পাবেন, এটা হবে না, আপনার হবে কি জানেন, আপনি বড় উক্তি একাধিক হয়ে যাবে আপনার, উক্তি যে হচ্ছে না এটা হবে না, তা আমি তো অনেকবার লিখছি, 6-7টা লিখছি, দেখবেন যে আপনারও উক্তি বড় হয়ে যেতেছে। হ্যাঁ, উক্তি বড় করা যাবে না, উক্তিগুলা থাকবে ছোট, কখনোই এমন হয় না যে আপনার সাথে আমি কথা বলতেছি, দুইজন ইনফর্মাল আলাপ হইতেছে, সে একজন খালি কথা বলে যেতেছে একজন শুধু শুনে যেতেছে, এরকম হয় না, দুইজনই আর্গুমেন্টে থাকে। তা আপনার হবে কি যে আপনি দেখবেন লেখার সময় যে আমার উক্তি খালি বড় বড় হয়ে যাইতেছে, আমি ছোট করতে পারতেছি না, এই সমস্যায় পড়বেন। যাক, এই জিনিসগুলা মাথায় রেখে নিজেরা একবার। হ্যাঁ, প্রবাদ বাক্য টাইপের কিছু দিব, মানে হচ্ছে প্রবাদ বাক্য কি দেওয়া যাবে, মানে হচ্ছে বলতেছেন হচ্ছে কথায় আছে না, মানে এরকম বুঝাচ্ছেন হ্যাঁ এরকম বলতে টাইপ। পারেন, বলতে পারেন, সমস্যা নাই, যেটা যদি সেই জিনিসটা প্রাসঙ্গিক হয়, যে হ্যাঁ আপনার সাথে এই এই টপিকে আপনি একজনের সাথে, আপনি স্টুডেন্ট বা আপনি টিচার, আপনার স্টুডেন্টের সাথে আপনার কথা হইতেছে, আপনি সেই ক্ষেত্রে এই প্রবাদ বাক্যটা আসে কিনা, হ্যাঁ আসে, তাহলে ইউজ করেন, কোনো সমস্যা নাই। এটা ভাব সম্প্রসারণের মতো না যে এখানে প্রবাদ ইউজ করা যাবে না, নতুন কিছু সম্প্রসারিত করা লাগে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই, সংলাপে যা খুশি তাই করা যায়, সংলাপ খুব সুন্দর একটা জায়গা। আচ্ছা এটা গেল, এরপরে হচ্ছে আমরা যাই হচ্ছে প্রতিবেদনে বা চিঠিপত্রে, তাহলে সংলাপ নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন নাই তো ভাই? 10 মিনিট বেশি লেগে গেল ছোট টপিকে। আচ্ছা, ইয়াতে যাব, চিঠিপত্রে যাব। জি ভাই। জি। ওকে, চিঠিপত্রে আসলাম আমরা, চিঠিপত্রে হচ্ছে কি কি আসে, আমরা একটু প্রশ্নগুলো দেখি। মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণের অনুভূতি জানিয়ে বন্ধুর কাছে পত্র লেখো, এই প্রশ্নগুলো যখন পরীক্ষা আসতো আমি চোখে কি দেখতাম জানেন, আমি দেখতাম যে মঙ্গল শোভাযাত্রা নিয়ে একটা টিকা লেখো, বাংলাদেশের ছাত্র রাজনীতির গৌরবোজ্জ্বল ইতিহাস ব্যাখ্যা করে ইতিবাচকতা নিয়ে একটা টিকা লেখো,
সিলেটের বন্যা পরিস্থিতি অবনতি মানে বাংলাদেশ অ্যাফেয়ার্স এর প্রশ্ন আমার মনে হইতো। আমি জীবনে এত বাংলাদেশ অ্যাফেয়ার্স করছি যে আমার যে প্রশ্নই আসতো না কেন আমার মনে হইতো যে এটা বাংলাদেশ অ্যাফেয়ার্স এর টিকা লিখতে আছে মনে হয়, এরকম মনে হইতো। পদ্মা সেতু নিয়ে বিদেশি বন্ধুকে ব্যক্তিগত অনুভূতি জানা একটি লেখো, চিঠি লেখো। আরে তো সেম, পদ্মা সেতু মানে কি বাংলাদেশ অ্যাফেয়ার্স করছিলাম। স্থানীয় পর্যায়ের একজন সরকারি কর্মকর্তা হিসাবে সাধারণ মানুষের স্বাস্থ্যকৃতি সম্পর্কে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর একটা চিঠি লিখুন বলছে। ওকে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর চিঠির কথা বললেও যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর কিছু লেখতে ওরা চিঠি থাকে, ওটা আবেদনপত্রই হয়ে যায়। বাল্য বিবাহের কুফল এবং বাল্য বিবাহ রোধে নির্দেশনা সহ দৈনিক সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটা প্রতিবেদন প্রস্তুত করুন। দুইটা জিনিস আছে, একটা হচ্ছে প্রতিবেদন প্রস্তুত করুন, এটা একটা জিনিস, হ্যাঁ, যেটা সংবাদপত্রে পাঠাইছি। আর এটা দেখি, ছোট বোনকে পত্র 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 এটা দৈনিক পত্রিকা, কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করে দৈনিক পত্রিকা চিঠিপত্র কলামে প্রকাশের উদ্দেশ্যে একটা পত্র লেখন, মানে কি লেটার টু এডিটর, ইংলিশে যেটা লেখে না লেটার টু এডিটর, একটা সিঙ্গেল ফরম্যাটে। দৈনিক পত্রিকার চিঠিপত্র কলামে প্রকাশের উদ্দেশ্যে একটা পত্র লেখেন। কোনটা টপিকটা কি পত্রের? সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উপরে গুরুত্ব। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব এই আমার টপিকের নাম। এই টপিকে আমি একটা অনুচ্ছেদ লিখছি বা 2-3 প্যারা করে একটা কিছু লিখছি, সেটা আমি হচ্ছে চিঠিপত্র কলামের অংশে প্রকাশ করতে চাই। তাহলে সেটার জন্য কি আমার হচ্ছে সম্পাদকের কাছে আগে একটা আবেদন লেখা লাগবে না? সেই আবেদন লেখার পরেই তো আমি এই জিনিসটা লিখবো। তাহলে পত্রিকায় প্রকাশের জন্য পত্র, তার মানে কি সেখানে একটা আবেদন পত্র থাকবে, এটা থাকবে। এই জিনিসটাই আর একটা ভাবে আসতে পারে। ধরেন এখানে টপিক চেঞ্জ করে বললো যে সিলেটে বন্যা দুর্গতি হয়েছে, এটার করণীয় বলে দৈনিক পত্রিকায় প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করুন, এটাও বলতে পারে। তাহলে প্রতিবেদন দুইটা হইতে পারে, একটা হচ্ছে দৈনিক পত্রিকায় প্রকাশের উপযোগী প্রতিবেদন রচনা করুন, আর একটা হচ্ছে সরাসরি বলে দিছে এই যে এটা যেরকম দৈনিক পত্রিকায় প্রকাশের উপযোগী একটা প্রতিবেদন প্রস্তুত করুন। আর একটা ধরেন বললো যে নির্দেশনা সহ দৈনিক পত্রিকায় প্রকাশের জন্য প্রতিবেদন প্রস্তুত করুন, মানে উপযোগী কথাটা নাই, মানে আপনার ডিরেক্ট বলছে আপনি প্রতিবেদন রচনা করেন এইটা। আর হচ্ছে দৈনিক পত্রিকায় প্রকাশের জন্য প্রতিবেদন, দৈনিক পত্রিকায় প্রকাশের উপযোগী পত্র থাকুক, প্রতিবেদন থাকুক, সেম। আচ্ছা, আর কি আছে? দরখাস্ত বলছে সরাসরি আবেদনপত্র, আবার বলছে প্রতিবেদন পত্র জিনিসটা ইজি। পত্র ভিতরে জাস্ট একটা কথা বলবো, আবেদনপত্রটাও ইজি, সমস্যা হচ্ছে প্রতিবেদন নিয়ে। আমি যে কয়টা জিনিসের মধ্যে যে পার্থক্য করার চেষ্টা করলাম প্রশ্নগুলো পড়ে, আপনাদের কি এই জিনিসটা আপনারা বুঝছেন? মানে পার্থক্য করার যে চেষ্টা করছেন, আমি এরকম কোনো কিছু বুঝছেন কিনা? প্রথমে আমরা পত্র দেখি, হ্যাঁ। পত্রে হচ্ছে আমরা কি দেখবো শুনুন, পত্রে হচ্ছে লিখলেন 1 নং প্রশ্নের উত্তর লেখার পর হচ্ছে এখানে প্রথমে তারিখ দিবেন, আজকে কয় তারিখ, ধরেন লিখলাম যে 10 জুন 2022 ইংরেজি। এবার কার কাছে পত্র লিখতেছেন? পত্র লিখতেছি ধরেন আমার ভাইয়ের কাছে, তাহলে লিখলাম যে স্নেহাস্পদ ছোট ভাই নাম ধরেন শিশির, লিখলাম ছোট শিশির। এরপর হচ্ছে দুই একটা ভালো কথা লিখলাম, এরপরে মূল বডিতে চলে গেলাম, লিখতে লিখতে এবার হচ্ছে আমি শেষ করলাম। শেষ করার পরে আমার এইখানে অবশ্যই স্ট্যাম্প দিতে হবে, মানে খাম দিতে হবে। এইখানে লিখবো কি ডাক টিকিট লিখবো। এই পাশে থাকে হচ্ছে প্রেরক, আর এই পাশে থাকে হচ্ছে প্রাপক। তার ঠিকানা দিবেন, পূর্ণ ঠিকানা দিবেন, যে ঠিকানা চিঠি যায়। এখন এই সেম প্রশ্ন ধরেন আপনার, বলেন। বলছিলাম যে ওই মানে লেটার টু এডিটর রাইটিং যেটা আছে ওটা তো স্ট্যাম্প দিতে হবে। হ্যাঁ, ওটা তো দিতে হবে, আমি আসতেছি ওইখানে। ইংলিশেও দিতে হবে, বাংলাও দিতে হবে। আচ্ছা, ধরেন এইটা বলছে যে ফেসবুক ব্যাপারে সুফল কুফল জানি আপনার ছোট ভাইকে একটা পত্র লিখুন। এই প্রশ্নটা যে ডাক টিকিট সেটা হবে বাংলায়। ধরেন এটা বললো সুফল কুফল জানিয়ে, এটা জাস্ট বলে দিচ্ছে যে বিদেশে অবস্থানরত
ছোট ভাইয়ের কাছে একটা পত্র লিখুন, জাস্ট উল্লেখ করে দিচ্ছে বিদেশে অবস্থানরত। তখন যে স্ট্যাম্পটা হবে সেই স্ট্যাম্পটা কিন্তু বাংলায় হবে না, ওই স্ট্যাম্পটা কিন্তু ইংলিশে হবে। ওই স্ট্যাম্পটা কিভাবে লিখবো? ওইটারে জাস্ট লিখবো কি, এই জায়গাটা লিখবো বাই এয়ারমেল, বাই এয়ারমেল। এরপরে আর যেটা আছে যে ফরম টু, তারপরে যেটা যেটা লেখেন সেটা সেটা লিখলাম। এইটা কি পুরা বডি কিন্তু আমি লিখবো হচ্ছে বাংলায়, খালি আমার স্ট্যাম্পটা হবে ইংলিশে। এটা হচ্ছে যদি প্রবাসী বন্ধু, প্রবাসী ছোট ভাই, এরকম প্রবাসী অবস্থানগত কারো যদি চিঠির কথা আসে, চিঠি রিলেটেড এই জিনিসটা আমার বলার ছিল, কারণ এটা আমরা ভুল করি, পরীক্ষা আসলে খেয়াল করি না। আর প্রবাসী যদি বন্ধুর কথা বলেন, এখন আমি প্রবাসে কোন বন্ধু লিখবো? আমার বাংলাদেশে একটা বন্ধু বিদেশে থাকে, হইতে পারে এটা। এখন আপনি এমন বুঝলেন যে এমন একটা প্রশ্ন দিছে যে প্রশ্নটা আসলে কালচার রিলেট করার কথা বলছে, আমার ওই বন্ধু আমার বাংলাদেশি কালচারটা জানে না, তার মানে ওই বন্ধুটা আমার আসলে প্রবাসী বন্ধু। তাহলে ওইটারে বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী বানায় দেন। যে আপনি কথার মাঝখানে লেখেন যে তোমার বাবা মা আমার চাচা চাচি তো বাংলাদেশি ছিল, কিন্তু তুমি তো ছোটবেলায় বড় হয়েছো বিদেশে, হ্যাঁ তুমি তো বাংলা ভাষাটাই শুধু জানো, কিন্তু বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। আজ তোমাকে বাংলাদেশের অন্যতম সংস্কৃতি মঙ্গল শোভাযাত্রা সম্পর্কে জানানোর নিমিত্তে পত্রখানা রচনা করতেছি। বুঝতে পারলেন? তার মানে ও আসলে বিদেশে অবস্থান করতেছে, ও বাংলা ভাষাটা বুঝে। এত কথা বলার উদ্দেশ্য কি, আমি চিঠি লিখতেছি বাংলায় কিন্তু বাংলাদেশে কোনোদিন আসে নাই, তাহলে কখন হবে? ও প্রবাসী হচ্ছে, মানে বিদেশে বড় হওয়া, মানে বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি। এইটা 2 লাইনে লিখে নিয়ে যে তোমার বাপ মা, কি বললাম বুঝতে পারছেন তো? জি। জি ভাই, বুঝতে পারছি। ভাই এটা বুঝি নাই, মানে এটা কি ফরম্যাটের বাইরে না না, লিখবো? ফরম্যাট, হ্যাঁ হ্যাঁ, ফরম্যাটের কথা বাইরে। আমরা এখন হচ্ছে চিঠিপত্রে আছি, হ্যাঁ। চিঠিপত্রের মধ্যে আপনারা কি ভুল করবেন? ডাক টিকিটে ভুল করবেন। যদি প্রবাসী না ভাইয়া সেটা অবস্থানগত, না, এই যে সেটা বুঝছেন, প্রবাসে আচ্ছা। অবস্থান করলে হ্যাঁ, মঙ্গল এখন ধরেন সংস্কৃতির হ্যাঁ হ্যাঁ, এখন প্রবাসী অবস্থানরত বন্ধুর কাছে আপনি মনে করেন আপনার দেশের সংস্কৃতির একটা অংশ উল্লেখ করে বলছে যে প্রবাসী অবস্থানরত তোমার প্রবাসী বন্ধুকে বাংলাদেশের এই অমুক সংস্কৃতি সম্পর্কে জানিয়ে একটা পত্র লেখো। তার মানে কি আপনার ওই বন্ধু বাংলাদেশি ওই সংস্কৃতিটা জানেন না। আপনি আপনার বন্ধুর সাথে ছোটবেলা থেকে বড় হয়েছেন, সে হুট করে বাংলাদেশের বাইরে গেছে, তাহলে সে তো সংস্কৃতি সম্পর্কে জানে, এটা নিয়ে তো বলার কিছু নাই। তাহলে কে আপনার বাংলাদেশি সংস্কৃতি জানে না? যে ছোটবেলা থেকে বাংলাদেশে আসে নাই। কিন্তু আপনি পুরো চিঠিটা লিখতেছেন তো বাংলায়, তাই না? তাহলে এ বন্ধু আপনার কেমন বন্ধু? বাংলাদেশের সংস্কৃতিও জানে না, আবার বাংলা ভাষা বুঝে। তার মানে ও কি বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি? ব্যাপারটা এমন হবে। এইটা এইটা যদি আপনি এইভাবে কোনো কিছু চিন্তা না করেও লেখেন, তাও আপনি মার্ক পাবেন। এটা নিয়ে আমি বলতেছি না, আমি বলতেছি যেটা যে যদি এরকম সিচুয়েশন হয়, তাহলে এই জিনিসটা আপনারা এইভাবে ইন্ট্রোডিউস করতে পারেন, জিনিসটা বেটার হবে, মানে একটা সেন্স মেক করে আর কি। তাহলে আমরা বললাম যে তুমি তো হচ্ছে ভাই ছোটবেলা এটা তোমার কি জন্ম থেকে, তারিখের আগে? তারিখের না আগে? না, তারিখের পরে পরে, এটা আপনার মেইন বডিতে লিখবেন। আপনি এরকম এই যে স্ম্যাশ পদ লিখছেন, আশা করি তোমরা ভালো আছো, এরপরে শুরু করলেন যে তুমি তো ছোটবেলা থেকে হচ্ছে তোমার জন্ম থেকেই তো তুমি, বা তুমি তো জন্মসূত্রে আমেরিকান, তোমার বাবা মা বাংলাদেশি হয়, তুমি বাংলা ভাষাটা দেখেছি খুব ভালোই রপ্ত করেছো, তো কোনোদিন তুমি বাংলাদেশে আসোনি, আজ তোমাকে বাংলাদেশের একটি অন্যতম সংস্কৃতি মঙ্গল শোভাযাত্রা সম্পর্কে আলোকপাত করব। তার মানে আপনি বুঝাইলেন যে তোমার বাপ মা বাংলাদেশি ছিল, তুমি বাংলা ভাষাটা বুঝো, তোমার আজকে আমি একটা সংস্কৃতি নিয়ে একটু জানাইতেছি। জিনিসটারে নিজের মানে কোর্টে নিয়ে আসবেন আর কি, ঘুরাই বেচা। বুঝাইতে পারলাম ভাই? যদি প্রবাসী অবস্থানগত এরকম কোন সিচুয়েশন আসে, এই সিচুয়েশন কখন বিল্ড আপ হবে, পরীক্ষার হলে প্রশ্ন আসে আপনারা বুঝবেন, তখন এই কথা মনে পড়বে। এমন একটা সিচুয়েশন দিবে আপনারা ভাববেন কি যে ইংলিশে লিখবো নাকি। ইভেন এইটা লাস্ট মনে হয় 43 না কোন বিষয়ে এরকম একটা ঘটনা হয়েছে, অনেক পোলাপান হচ্ছে বাংলা চিঠি ইংলিশে লিখে দিয়েছে, যে বিদেশি বন্ধুর কাছে পত্র, তা বিদেশি বন্ধু হচ্ছে বাংলা বুঝবে কিভাবে? মানুষ যে কত রকম কত কিছু লেখে। ঠিক আছে, আর একটা ব্যাপার হচ্ছে প্রবাসী মানুষ, প্রবাসী বন্ধু বা প্রবাসী ছোট ভাই হইলে ডাক টিকিটটা আমার এই যে স্ট্যাম্পটা কি হবে, বাই এয়ারমেল, আর এটা ইংলিশে হবে শুধু ডাক টিকিটটা। বাংলা পরীক্ষায় বাকি সবকিছু বাংলাই হবে, ঠিক আছে? এটা গেল আমার চিঠিপত্র। এবার আসেন হচ্ছে আমরা প্রতিবেদনে যাব। এখন চিঠিপত্রটা আপনারা বুঝছেন কিনা আমার একটু বলেন। জি ভাই। ভাইয়া আসসালামু আলাইকুম, এটা ঐতিহ্যবাহী যে কোনো জিনিস জানতে চাইলে এই টাইপের প্যাটার্ন করে লেখা যাবে এমন না ব্যাপারটা? মানে সেটা যে ধরো কিছু আমি হইতে আপনারা পারে, বলি, টাঙ্গাইল হতে হ্যাঁ পারে, যে কিছু হতে জামদানি পারে, হতে পারে, এই টাইপের ওটা এটা তো, আর কি। হ্যাঁ 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 হ্যাঁ। এখন কোনটা আপনারা দেখাই, পদ্মা সেতু বিষয়ে একজন বিদেশি বন্ধুকে ব্যক্তিগত অনুভূতি জানায় পত্র লেখো। এখন
এই যে বিদেশি বন্ধু, এই বিদেশি বন্ধু কেমন বিদেশি বন্ধু? সে কি একেবারে বিদেশি? সে কি মানে কেমন বিদেশি আর কি? যদি একেবারে বিদেশি হয়, ধরেন আমেরিকান একটা ফ্রেন্ড আমার, তার সাথে আমার ওই ছোটবেলায় যেরকম মানে কি বলে আমরা কলম বন্ধু বানাইতাম, সেরকম যদি হয় তাহলে সে তো বাংলা বুঝবে না। তার মানে আমার বিদেশি বন্ধু আসলে তো আমার বাংলা ভাষাটা বুঝে, তাহলে ও কেমন বিদেশি? এই জিনিসটা আপনার পরীক্ষার হলে মাথায় একটা প্যারা দিবে। ওই প্যারাটা যাতে না খান সেজন্য আমি এই জিনিসটাতে ক্লিয়ার করলাম যে এরকম যদি আপনার সিচুয়েশন হয়, পরে বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি বানায় দিবেন, তাহলে আর এই এই সমস্যাটা আপনার মাথায় হচ্ছে খেলা করবে না যে আচ্ছা কেমন বিদেশি বন্ধু, আবার বাংলা কথা লিখতেছে বুঝতেছে। আচ্ছা এটা গেল। আচ্ছা এরপরে আমরা হচ্ছে প্রতিবেদনে যাই। উফ, প্রতিবেদন হচ্ছে খুব কি বলে মারামারির ঝগড়াঝাটির একটা জায়গা, বুঝছেন? আপনি উত্তরণে এক ফরম্যাটে লিখে মার্ক পাবেন, সেম ফরম্যাটে কনফিডেন্সে লিখবেন, দিয়ে দেবে 0। আবার কনফিডেন্সে লিখবেন, সেম ফরম্যাটে এসে উত্তরণে দেবেন, উত্তরণ আবার 0 দেয় না, ওরা করে কি মার্ক কমায় দেয়, 3-4 দেয়, দিয়ে বলে যে আচ্ছা এইভাবে না লিখে এভাবেও লেখা যায়, সরাসরি শূন্য দেয় না। তো এটার প্রথমে আপনারা বুঝতে হবে যে সমস্যাটা কই, কেন মানুষ হচ্ছে শূন্য দিতেছে, আর হচ্ছে মানে ক্যাচালটা কই আর কি। আমরা প্রথমে হচ্ছে কয়েকটা প্রশ্ন লিখি। এক হচ্ছে সরাসরি আপনারা বললো যে অমুক বিষয়ের উপর প্রতিবেদন রচনা করো, প্রতিবেদন রচনা করো, এটা হচ্ছে প্রতিবেদন। প্রতিবেদন বলতে আমরা যেটা বুঝি এটা তা। এরপর একটা বললো যে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন রচনা করো। আর একটা বললো সংবাদপত্রের প্রকাশের উপযোগী প্রতিবেদন রচনা করো। আর এটা বললো সংবাদপত্রে প্রকাশের উপযোগী ওই বিষয়ের উপরে পত্র লেখো। এখন মোটামুটি এই 4টা জিনিস পাবেন। তাহলে কি পাইলাম? এই বিষয়ের উপরে একটা সরাসরি প্রতিবেদন রচনা করো, যেটা নতুন যে ক্লাস 9-10 বই সেখানে এই ফরম্যাটটা দেওয়া আছে, সরাসরি দেওয়া আছে। আর এটা বলছে কি সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন রচনা করেন। এখন আপনি মনে করেন একজন সাংবাদিক বা ডেস্ক সাংবাদিক, যাই হোক, আপনি সংবাদপত্রে ফ্রিল্যান্সিং লেখেন। এখন আপনি ওই সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটা প্রতিবেদন আপনাকে লিখতে বলছে। এখন এই জায়গায় 2টা প্রশ্নের অ্যারাইজ হয়। এক হচ্ছে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন রচনা করতে বলছে, তাহলে আমি কি অ্যাপ্লিকেশন দিব নাকি আমি অ্যাপ্লিকেশন দিব না? এই জায়গাটায় হচ্ছে প্রশ্নের সম্মুখীন মানুষ হয় যে অ্যাপ্লিকেশন কি দিব নাকি দিব না। এরপরটা কি বলছে? সংবাদপত্রে প্রকাশের উপযোগী, এটা হচ্ছে সংবাদপত্র প্রকাশের জন্যই প্রতিবেদন রচনা করো। আর এটা বলছে সংবাদপত্রে প্রকাশের উপযোগী প্রতিবেদন রচনা করো। এখানেও একই কথা, আমি অ্যাপ্লিকেশন দিব কি দিব না। সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র লেখো, একই কথা, যে অ্যাপ্লিকেশন দেবো কি দেবো না। আসল কথা হচ্ছে অ্যাপ্লিকেশন দেবো কি দেবো না, এটা নিয়ে আর একটা ঝামেলা আছে প্রতিবেদন নিয়ে। আমি জিনিসটা আগে আপনাদের বুঝাই, পরে আপনাদের প্রশ্ন শুনবো। দেখেন, যখনই বলবে যে সংবাদপত্রে প্রকাশের এই অংশটা যখন থাকবে, তখন চোখ বন্ধ করে আমরা অ্যাপ্লিকেশন এই জায়গাটা অ্যাড করব। ফরম্যাট হবে ইংলিশে যে লেটার টু এডিটর যেভাবে লেখেন সেম ফরম্যাট, ইংলিশে যে লেটার টু এডিটর সেম একদম লেটার টু এডিটরের মতন, যেভাবে একটা প্রথমে আপনারা বডি দেন, তারপর হচ্ছে টপিকটার নাম লেখেন, এরপর হচ্ছে বডিতে লেখা শুরু করেন এবং ফাইনালি লাস্টে একটা স্ট্যাম্প দেন, এইভাবেই শেষ হবে যদি আপনার সংবাদপত্র এই শব্দটা উল্লেখ থাকে। সংবাদপত্র এই শব্দটা যদি উল্লেখ থাকে তাহলে আমার অ্যাপ্লিকেশন আমরা দিব। কোন ক্ষেত্রে সংবাদপত্র শব্দটা উল্লেখ থাকলেও অ্যাপ্লিকেশন না দিলে চলে, সেটা হচ্ছে এইটা যে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন, আমি প্রতিবেদন লিখছি, এটা সংবাদপত্রে প্রকাশ হবে, সেই ক্ষেত্রে আমি সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন লেখো, তার মানে আপনি সংবাদপত্রে প্রকাশ করবেন, এটা ফিক্স। সেই ক্ষেত্রে আমার অ্যাপ্লিকেশন না দিলেও চলে। এই যে এই জায়গাটাই হচ্ছে সব ঝামেলা। যখন আপনি এই চিন্তা করবেন যে না দিলেও চলে, না আচ্ছা খেলো যাও, যখন যখন আপনি এই যে সংবাদপত্র প্রকাশের জন্য প্রতিবেদন অ্যাপ্লিকেশন না দিলেও চলে এই চিন্তা করে আপনি দিলেন না, তখন উত্তরণ বলবে কি যে না এটা অ্যাপ্লিকেশন দিতে হবে। এবার আপনি অ্যাপ্লিকেশন দিলেন, কনফিডেন্স বলবে কি যে না এটা তো অ্যাপ্লিকেশন না দিলেও চলে, এটা তো হচ্ছে শুধু প্রতিবেদন বলছে। এই জন্য আমি কি ঝামেলায়, কোনো ঝামেলার মধ্যে আমি যাইতাম না, আমি সরাসরি হচ্ছে অ্যাপ্লিকেশন দিতাম। সংবাদপত্র শব্দটা আছে
বাকি যে দুইটা সংবাদপত্র প্রকাশের উপযোগী প্রতিবেদন অ্যাপ্লিকেশন দিতে হবে, সংবাদপত্র প্রকাশের জন্য পত্র লেখো, অবশ্যই অ্যাপ্লিকেশন দিতে হবে। এইটা হচ্ছে লেটার টু এডিটর, সরাসরি লেটার টু এডিটর এইটা। বাকি যে দুইটা সেটা লেটার টু এডিটর না, এটা হচ্ছে উপযোগী প্রতিবেদন, এরা হচ্ছে প্রকাশের জন্য প্রতিবেদন। তার মানে এটা মাস্ট দিতে হবে, এটাও দিতে হবে। এটা না দিলে চলে, কিন্তু আমরা ওই রিস্কের মধ্যে যাব না। আমরা যখনই সংবাদপত্র শব্দটা উল্লেখ থাকবে আমরা সরাসরি অ্যাপ্লিকেশন দিব, কোনো বিতর্কের মধ্যে যাব না। আমি হচ্ছে অ্যাপ্লিকেশন দিছি, আপনার পছন্দ না, আপনি অ্যাপ্লিকেশন অংশ বাদ দেন, বাদ দিয়ে বাকিটুক দেখেন, আমি বাকি প্রতিবেদনের ফর্মে ঠিক রেখে তো লিখতেছি, এর জন্য কোনো মার্ক আপনার কাটবে না। কিন্তু আমি এক পরীক্ষক, আরেকজন আর এক পরীক্ষক, আমার ধারণা হচ্ছে অ্যাপ্লিকেশন দিতে হবে, ওই পরীক্ষকের ধারণা অ্যাপ্লিকেশন দিতে হবে না। আমি অ্যাপ্লিকেশন আপনি দেন না এগুলো মাইন্ড খাইছি, নাম্বার আপনার কমাই দিলাম, এই সিচুয়েশন অ্যারেঞ্জ করতে পারে। তার মানে আমরা এখান দিয়ে সামারি কি টানলাম, যদি সংবাদপত্র শব্দটি উল্লেখ থাকে আমরা অ্যাপ্লিকেশন দিব। এরপরে কি হয়েছে, পত্র আর প্রতিবেদন, যে জায়গাগুলা প্রতিবেদন শব্দটা উল্লেখ থাকবে সেই জায়গাগুলা কিছু জিনিস লিখতে হবে, সেই জিনিসগুলো আমি লিখে দিই, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনারা কি করবেন, আপনারা হচ্ছে লিখলেন এই যে এত নং প্রশ্নের উত্তর, এবার ধরেন অ্যাপ্লিকেশন আপনি দিচ্ছেন, এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশনের রেস্টেস। এরপর হচ্ছে আমি মূল যে টপিকে লেখা শুরু করছি সেই টপিকটা লিখছি, লেখার পরে আমার এই বডি চলতেছে বডি চলতেছে বডি চলতেছে। হ্যাঁ, এখন আমি একটা দেখাই, এই হচ্ছে আমার 3 পেজ, আমি এখান থেকে শুরু করছি, এই লিখলাম, এই আমার অ্যাপ্লিকেশন শেষ হইলো। এই হচ্ছে আমি শিরোনাম দিছি, এই বডি লিখলাম, এই বডি লিখলাম, এই বডি লিখলাম, শেষ করলাম। হ্যাঁ, এটা হচ্ছে কি আমরা সংবাদপত্র প্লাস হচ্ছে প্রতিবেদন, এই দুইটা শব্দ উল্লেখ আছে। এখন যখনই আপনার প্রতিবেদন শব্দটা উল্লেখ থাকবে তখন আপনাকে একটা বক্স দিতে হবে, সেই বক্সের মধ্যে প্রতিবেদন রিলেটেড কিছু কথাবার্তা বলতে হবে। এবং যখন আপনি অ্যাপ্লিকেশন দিচ্ছেন আপনাকে অবশ্যই একটা স্ট্যাম্প দিতে হবে যে কোন প্রকাশকের কাছে আপনি পাঠাচ্ছেন, সেই প্রকাশকের হচ্ছে ঠিকানা দিতে হবে যে আপনি ডেইলি স্টার দিচ্ছেন বা প্রথম আলোতে দিচ্ছেন। তার মানে যখন আপনি অ্যাপ্লিকেশন লিখবেন, সব অ্যাপ্লিকেশন, ইচ এন্ড এভরি অ্যাপ্লিকেশন, চিঠিপত্র সবকিছুতে আপনার খাম বাধ্যতামূলক, প্রত্যেকটা জিনিসে খাম দিবেন, প্রত্যেক খাম একেবারে চোখ বন্ধ করে দিবেন। চিঠি লিখছেন খাম দিবেন, কোনো কাহিনী নাই এই জায়গায়। এবার আসেন, যদি যখন প্রতিবেদন আসবে তখন আমাদের এক্সট্রা একটা বক্স দিতে হবে, তাহলে এখানে আমার এই একটা বক্স হবে, আর একটা হবে স্ট্যাম্পের বক্স, এটা হচ্ছে আমার স্ট্যাম্প। আর এটা হচ্ছে প্রতিবেদকের ডিটেল নিয়ে একটা বক্স, এই বক্সে কি লিখবেন সেটা আমি একটু দেখাই দিই। এইখানে লিখবেন প্রতিবেদনের শিরোনাম, প্রতিবেদনের শিরোনাম লিখলাম, এরপরে লিখবো হচ্ছে প্রতিবেদকের নাম দিতে পারেন, ঠিকানা দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপরে দিতে হবে হচ্ছে প্রতিবেদনের স্থান, প্রতিবেদনের স্থান। এরপর দিতে হবে প্রতিবেদনের তারিখ, প্রতিবেদনের তারিখ, শেষে দিব হচ্ছে প্রতিবেদনের সময়, প্রতিবেদনের সময়। এই যে কথাগুলা, এইটা আমার তৃতীয় পৃষ্ঠার যে স্ট্যাম্প আছে ওই স্ট্যাম্পের আগের বক্সে এই জিনিসটা যাবে। এরপরে কি হবে, এরপর আমার হচ্ছে স্ট্যাম্প হবে, এই যে এইখানে আমি হচ্ছে ডাক টিকিট লিখলাম, এইখানে লিখলাম প্রেরক, ওইখানে প্রাপক লিখলাম, এইভাবে দিয়ে আমরা এখানে এই যে শেষ করে দিলাম। এখন কথায় আসেন, ধরেন প্রতিবেদনের শিরোনাম, প্রতিবেদনের শিরোনাম কি, যে টপিকে আপনি এখানে লেখা শুরু করছেন না, এই যে টাইটেল, সেইটা হচ্ছে আপনার প্রতিবেদনের শিরোনাম। প্রতিবেদকের নাম কি, আপনি অ্যাপ্লিকেশনের শেষে একজনের নাম দিচ্ছেন না যে নিবেদক অমুক, ওই ব্যক্তির নাম দিলেন। নাম, ঠিকানা কি, ঠিকানা ঢাকা ভার্সিটি অমুক হল, জগন্নাথ হল, যা আপনার একদম বাড়ির ঠিকানা দিতে হবে এমন না। আচ্ছা, প্রতিবেদনের স্থান, প্রতিবেদনের স্থান জিনিসটা কোন টপিকে আসবে এটা ভ্যারি করবে প্রশ্ন অনুসারে। কিভাবে, তাহলে লিখে দিলাম যে প্রশ্ন অনুযায়ী হচ্ছে ভ্যারি করবে। হ্যাঁ, অনুযায়ী এটা হইতেও পারে না হইতে পারে। প্রতিবেদনের স্থান কি, কিছু প্রতিবেদন আছে যেটা আপনি ওই স্থানে উপস্থিত হয়ে করবেন, যেরকম ধরেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তাহলে আমি বাজারে গেছি, যাই তদারকি করছি কোন একটা জায়গায়, যেরকম ওই যে বঙ্গবাজারে অগ্নিকাণ্ড, বঙ্গবাজারের অগ্নিকাণ্ড আপনি ঘরে বসে তার প্রতিবেদন করেন কি, তাহলে ওইখানে যাই করছেন, তাহলে প্রতিবেদনের স্থান কি বঙ্গবাজার। এখন আপনার একটা অ্যাবস্ট্রাক্ট বিষয়ে প্রতিবেদন লিখতে বলছে যে বাংলাদেশের শিক্ষার কুফল। এখন বাংলাদেশের শিক্ষার কুফলের জন্য আপনি কোথায় যাবেন, স্কুলে বসে প্রতিবেদন করতে হবে ম্যান্ডেটরি না,
এই ক্ষেত্রে আপনি প্রতিবেদনের স্থানটা অমিট করতে পারেন, সমস্যা নেই। প্রতিবেদনের তারিখ, যে তারিখ আপনি পরীক্ষা দিতেছেন সেই তারিখ দিবেন, প্রতিবেদনের সময় দুপুর 12টা শেষ। তাহলে এইখানে শুধুমাত্র প্রতিবেদনের স্থানটা প্রশ্ন অনুযায়ী আমার আসতেও পারে, নাও আসতে পারে, এটা আপনারা সেন্স দিয়ে লিখবেন। ধরেন কোন প্রশ্ন হয়েছে, প্রতিবেদন কই, বাল্যবিবাহের কুফল এবং বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় নিয়ে নির্দেশনা নিয়ে দৈনিক সংবাদপত্র প্রকাশের প্রতিবেদন লিখবেন। তাহলে প্রতিবেদনে আমার শিরোনাম হবে বাল্যবিবাহের কুফল এবং বাল্যবিবাহ রোধে করণীয়, এটা প্রতিবেদনের শিরোনাম। প্রতিবেদকের নাম, আপনার নামও দিতে পারেন, কখাও দিতে পারেন, অথবা এমন একটা নাম দিতে পারেন যেটা যে আপনার নাম না বোঝা যায়, যেরকম সকিনা বিবি, তারপর হচ্ছে কি বলে রহিম, করিম, এই টাইপের, মানে বুঝাই যায় এটা আপনার নাম না, এটা দিতে পারেন, অথবা কখ দিয়ে দিতে পারেন। এটা নিয়েও অনেক ব্যক্তি অনেক কথা বলে, কেউ বলে যে এটা আমি আমার নাম দিব, সমস্যা কি, ক্যাডার তো হয়েছি, অনেকে আবার এটা দেওয়া উচিত না, বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে, এটা কোনো ঠিক নাই। আচ্ছা, এরপরে আর ঠিকানা সব সময় দিবেন, কোথার ঠিকানা বলেন তো? যে জায়গার ঠিকানা দিলে পরীক্ষক খুশি হবে। ইউনিভার্সিটি দিলে লিখবেন ঢাকা ভার্সিটি, কোন জেলার নাম দিলে হচ্ছে গোপালগঞ্জ দিবেন, এরকম। আচ্ছা, এরপরে কি হয়েছে, কি বলে বাল্যবিবাহ প্রতিরোধের জন্য। আচ্ছা, এবার তাহলে আমরা প্রতিরোধ, শুধু হ্যাঁ, জেলা লিখে দিব, মানে শুধু জেলা? না 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 না, ঠিকানা নামের লেখার পরে ক্ষেত্রে যদি ঠিকানা লেখেন তাহলে ধরেন একটা উপজেলা, জেলা, এরকম অতুল প্রসাদ রোড, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ, এরকম। আচ্ছা, কি হয়েছে, বাল্যবিবাহ কুফল, এটা গেল প্রতিবেদন নাম। তাহলে এটার স্থান আমরা কি দিব? এখন এইখানে স্থান তাহলে আপনারা দিতে পারেন যে অমুকের বিয়ে বাড়ি, তার দরকার নেই, ওইখানে আমরা স্থানটা বাদ দিয়ে দিব, যে আমি এখানে স্থান নাই। ঠিক আছে, তাহলে ওইখানে আমরা তখন 4টা দিব, যে প্রতিবেদনের নাম, প্রতিবেদকের নাম, তারপর হচ্ছে দাদা সময়। একটা প্রশ্ন ছিল। জি, আচ্ছা দাদা, এখানে যদি মেনশন করে দেওয়া থাকে, মানে হচ্ছে যদিও করে না কখনো, মানে হচ্ছে ধরেন নাম প্রকাশে অনিচ্ছুক কাউকে নিয়ে লিখতে যদি বলে, তাহলে কিরকম লিখবো জিনিসটা? মানে যে প্রতিবেদন লিখছে তার নাম প্রকাশ পাবে না, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকমই তাহলে জিনিসটা, ওইভাবে লিখে দেবেন নাম প্রকাশে অনিচ্ছুক। মানে নামের এটা জায়গায় লিখে বুঝবেন দেবো। পরীক্ষার হলে, হ্যাঁ লিখে দিবেন। এটা পরীক্ষার হলে বুঝবেন ভাই, এটা নিয়ে একটু চিন্তা করেন না, ওরা ওই সময় বুঝতে পারবে না। যে জায়গাটা ভুল হবে আর কি করবেন প্রশ্ন এরাই যাবে, সেই জায়গাগুলো আমরা ক্লিয়ার করি। তাহলে এইটা হচ্ছে কি, যখন আমার প্রতিবেদন শব্দটা থাকবে। এখন আমরা এই দুইটা জিনিস দেখি, হ্যাঁ। এই প্রশ্নে বলছে সংবাদপত্রে প্রকাশের উপযোগী, ধরেন লিখছে যে বাল্যবিবাহ রোধে করণীয়, টপিক সেম, এখানেও টপিক সেম, বাল্যবিবাহ আর বাল্যবিবাহ রোধে করণীয়। করণীয় নিয়ে সংবাদপত্রে প্রকাশের উপযোগী প্রতিবেদন রচনা করো, তখন প্রতিবেদনের ওই বক্সটা আসবে। আর একটা বলছে বাল্যবিবাহ রোধে করণীয় নিয়ে সংবাদপত্র প্রকাশের জন্য একটা পত্র লেখো, তখন ওই প্রতিবেদকের যে বক্সটা, ওই বক্সটা আসবে না। ক্লিয়ার? যদি প্রতিবেদন শব্দটা থাকে, প্রশ্ন কিন্তু ভাই দুইটাই সেম, এই প্রশ্ন যা, এই প্রশ্ন তাই, এখানে শুধু প্রতিবেদন শব্দটা বলছে, এখানে পত্র শব্দটা বলছে। যে মুহূর্তে প্রতিবেদন শব্দটা বলবে আপনারা বক্সটা নিয়ে আসবেন, যে মুহূর্তে প্রতিবেদন শব্দটা বলবে না, পত্র বলছে, তখন ওই বক্সটা আনবেন না। ক্লিয়ার হয়েছেন কিনা আমার একটু বলেন। হ্যাঁ দাদা। আচ্ছা, তাহলে আপনারা যে টাইমে পড়বেন এই 4টা জিনিস একটু মাথায় রেখে পড়বেন। আচ্ছা, আর থাকলো কি আমার আবেদনপত্র, হ্যাঁ। আবেদনপত্র একদম ছোটবেলায় যেভাবে আবেদনপত্র পড়ছেন, যে ভাইয়া একটু ফরম্যাটে শিখছেন। কনফিউশন ছিল। বলুন বলুন। ভাইয়া, সংবাদপত্র প্রকাশের জন্য আর উপযোগী, এই দুই ক্ষেত্রে তো মানে যেটা সেন্স কাজ করে, প্রকাশের জন্য বললে অ্যাপ্লিকেশন আসবে, বাট উপযোগী বললে তো হুম অ্যাপ্লিকেশন হুম আসার হুম হুম কথা না। হুম। এটা আমার প্রকাশের জন্য বললে তো আমাকে অবশ্যই এডিটরকে নোটিফাই করতে হবে, এবং এডিটর দেখে সেটা বুঝবে যে এটা আমি কি প্রকাশ করব কি করব না। আর উপযোগী তো আমি মানে আমার রাইটিংসটা এখানে ইম্পর্টেন্ট, যে সংবাদপত্র উপযোগী হলো কিনা আমারটা। হুম, দেখেন, সেটা হচ্ছে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে আমার বডির যে লেখাটা সেটা উপযোগী ছিল না সেটা। এখন আমরা পরীক্ষার্থী হিসাবে আমাদের কনফিউশনের জায়গা একটা, আমরা আইদার অ্যাপ্লিকেশন দেবো নাকি দেবো না। আমরা পরীক্ষার হচ্ছে এই ঝামেলাটা করি। আর প্রতিবেদন জিনিসটা শব্দটা আসলে এই আলাদা যে বক্সটা নিয়ে আসতে হয়, এটা আমরা ক্লিয়ার কিনা সব জায়গায় হচ্ছে আমরা স্ট্যাম্প দিই, এখানে কোনো কনফিউশন নাই। এখন অ্যাপ্লিকেশন দিতে হবে কি দিতে হবে না, এটা নিয়ে মানে কি বলে একেবারে প্রতিষ্ঠিত মানুষের আমি ভিন্ন ভিন্ন মতামত দেখতে পাইছি। এবং যখন বলছি যে স্যার অমুক তো এইটা বলছে,
আচ্ছা ঠিক আছে, প্রমুখ তো এটা বলছে, ঠিক আছে, তাহলে ইন জেনারেল আমরা তাহলে আলাপ আলোচনা করে এই এই সিদ্ধান্ত উপনীত হইলাম, যে সিদ্ধান্তের কথা আমি আপনাদের বললাম সেইটা। এবং যে এইখানে যে কথাবার্তাগুলো ফাইনালি বলা হয়েছে, তিনি সম্ভবত মানে যার সাথে কথাবার্তা বলে এটা ফাইনালি আনা হয়েছে, তিনি হচ্ছে 26 বা 27 বিসিএস এর ক্যাডার। হ্যাঁ, মানে শিক্ষা ক্যাডার আর কি, বাংলা, এবং খুব প্রথিতযশা মানুষ আর কি। তিনি স্টুডেন্টও পড়ান না, তিনি হচ্ছে মানে কদাচিৎ খাতা টাতা দেখেন, আবার আরেকজন ব্যক্তি খাতা দেখেন, তিনি আবার এইটার ভিন্ন মত পোষণ করছেন। তখন হচ্ছে দুইজন ব্যক্তির কথা আমরা একসাথে প্রকাশ করার পর উনি বলছে ঠিক আছে তাহলে আমরা এই সিদ্ধান্ত চাই, এই যে সিদ্ধান্ত ভাবে আমি আপনাদের বললাম আর কি। যে কয়জন রিলেটেড এই যে বাংলা ক্লাসে যত কথাবার্তা বলা হবে না কেন, যে যাদের রেফারেন্স মানে শুনে আমি আপনাদের কাছে বলি, তারা প্রত্যেকটাই হচ্ছে বাংলা বিষয়ের শিক্ষা ক্যাডার আর কি, এবং তারা মানে পরিচিত মুখ, পত্র পত্রিকায় লেখে, টিভিতে আসে, অথবা হচ্ছে যে কোচিং এ ক্লাস নেই সে খুব বিখ্যাত আর কি, এরকম মানুষ আর কি, যে 4-5 জনের ইয়ে করা হয়েছে। মানে অ্যাটলিস্ট এই টাইপের রেফারেন্সের ক্ষেত্রে যে 2-3 জনের নেওয়া হয় তারা অনেক সিনিয়র। এবং মানে কেমন সিনিয়র, তারা হচ্ছে স্টুডেন্ট যে পড়ায় সেটা তারা অপ্রকাশ্য রেখে হচ্ছে কোনো 2-1টা ব্যাচ পড়াইছে এরকম। এইভাবে হচ্ছে কথাবার্তা বলে আমরা ফাইনালি যে জায়গায় আসছি সেই জায়গাটা হচ্ছে এই যে আপনাদের সামনে বলা হইলো। এটা ভাই বিভিন্ন জায়গায় বিভিন্ন ফরম্যাটে পাবেন, এমন না যে কোনো ফরম্যাট আমার ভুল। ভাই তো এটা বলছে, এটা হচ্ছে আপনাদের কাছে যে জিনিসটা আমি বলতেছি সেটা হচ্ছে আপনারা এখন করতে বসবেন, বসার পরে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হবেন। আচ্ছা এটা কি হইলো, এটা কি হইলো, এটা কি ঝামেলা, এটা 0 পাইলো কেন, সামনে আসবে। ওই কনফিউশন গুলো যেন আপনাদের সামনে না আসে, এবং সেই কনফিউশনের জন্য যেন সময় নষ্ট না হয়, সেই জন্য হচ্ছে এইসব কথাবার্তা বলে আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম। বুঝতে পারছেন? আপনারা হচ্ছে যদি কোনো কিছু এর মধ্যে অ্যাভয়েড কইরা যে ঠিক আছে আমি এই ফরম্যাট মাইনে চলবো, কোনো সমস্যা নাই, আপনি মাফ করবেন। বা আমি এইটা মেনে চলবো, আমি কোনো ঝামেলার মধ্যে যাব না, দ্বিধাদ্বন্দ্বে থাকবো না, হ্যাঁ মাফ করবেন। আরো বড় কথা হচ্ছে ভাই প্রতিবেদন লাস্ট কয়েক বিসিএস আসেই না, সেখানে চিঠি করতে। ফাইনাল কথা হচ্ছে এইটা। হ্যাঁ, আমি তো আমি বলতে একবারও প্রতিবেদন লেখার সুযোগ পেলাম না। ঠিক আছে, তাহলে আচ্ছা আপনাদের এই রিলেটেড আর কোনো প্রশ্ন আছে কিনা? আমি হচ্ছে একটু ইয়েতে যাই, আবেদন পত্রের কথায় যাই। হ্যাঁ, এই সমস্যাটা হচ্ছে যে মানে একটা করে স্যাম্পল যদি দিতেন তাহলে, মানে এখানে আচ্ছা যে আমি লিখে লিখে পড়াইছেন আমি আমরা দিয়ে তো দিব, আসলে আমি দিয়ে দিব। এভাবে কখনো পড়ি নাই, যার কারণে আমি একটা সেট বা একটা পত্র আসলে টোটাল লিখলে কিরকম হতে পারে ওইটার একটা আদর্শিক আইডিয়াটা আমাদের কাছে আসলে নাই। তো যদি একটা দেখাইতেন অ্যাটলিস্ট একটা ছবি টবি বা একটা পিডিএফ, তাহলে দেখা গেছে আচ্ছা ভাই আমাদের আমি আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়ে যেত আর কি পুরো। আমি বুঝতে পারছি। আমার ভাই একটা মডেল টেস্টের খাতা ছিল, আমি এটা খুঁজতেছি, আমি এটা পাইলে সবকিছু ক্লিয়ার হইতো। একটা বা দুইটা জাস্ট খাতা আর কি পাইলে আমি আপনাকে প্রত্যেকটা এটা দিব। ডিফারেন্ট ডিফারেন্ট টপিকের আর কি একটা করে ফরম্যাট, জাস্ট তাছাড়া আর কিছু লাগবে না। আচ্ছা এটা আমি দিব, চিন্তা করেন না। হ্যাঁ আপনারা ভাই হচ্ছে হ্যাঁ ভাই আরেকটা, আমি এক এক বই একটু এক এক রকম দেখি যে লেটার টু এডিটোরিয়ালের ওই অ্যাপ্লিকেশন পার্টে ওখানে সাবজেক্টটা কি দেওয়া না, না সাবজেক্ট দেওয়া। দিবেন না, সাবজেক্ট বাদ। ইংলিশে লেটার টু এডিটরে সাবজেক্ট দিবেন না। এটা বাংলাতেও রেফারেন্স হচ্ছে 31 বিসিএস এর ইংলিশের শিক্ষা ক্যাডার। পরবর্তীতে সে এখন বাংলাদেশের হচ্ছে কি জয়েন্ট ডিরেক্টর নাকি জানো, ঠিক আছে? সাবজেক্ট দিবেন না। এবং হচ্ছে ইংলিশের যে লেটার টু এডিটর, এখানে অনেক কিছু জিনিস আছে, যেরকম আমি আপনাদের সহজ এক ভাষায় বলে দিই, যে জিনিসটা সেন্টেন্স না সেই জিনিসের পক্ষে পরে দাঁড়িয়েও বসে না, ডটও বসে না। যে জিনিসটা সেন্টেন্স না, আপনি ধরেন সাবজেক্ট দিছেন, সমস্যা নাই, দিতে পারেন। সাবজেক্টে যেটা লেখেন যে কি বলে এটা, সাবজেক্টে যে জিনিসটা নর্মালি লেখা হয় সেই জিনিসটা একটা পূর্ণ বাক্য হয় না। হ্যাঁ, বা একটা ফ্রেজ হয়, ক্লজ হয় না। যে যা ফ্রেজের পরে কখনো হচ্ছে ইয়ে বসে না, ডট বসে না, মানে ফুল স্টপ বসে না। ধরেন আপনি ইংলিশে লিখতেছেন কি টু এডিটরের পরে লিখলেন দ্য ডেইলি স্টার এত বা এত, লাস্টে লিখলেন ঢাকা, ঢাকা লেখার পরে কি করেন, এই যে একটা ডট দিয়ে দেন। বা বাংলায় লিখলেন যে বরাবর প্রকাশক দৈনিক প্রথম আলো, তারপর হচ্ছে কারণ বাজার ঢাকা, এবার দাঁড়িয়ে দেন, এই দাড়িটা ভুল, এটা দেওয়া যাবে না। একটা বিষয় লিখলেন সংবাদপত্রে প্রকাশের জন্য আবেদন, সংবাদপত্রে প্রকাশের জন্য আবেদন, আপনার নিকট সংবাদপত্রে প্রকাশের জন্য আমি একটি আবেদন করিলাম, এটা হচ্ছে পূর্ণ বাক্য। সংবাদপত্রে প্রকাশের জন্য আবেদন, এটা কোনো পূর্ণ বাক্য না, ওই জায়গায় দাঁড়িয়ে দেওয়া যায় না, ওই জায়গায় ফাঁকা থাকে। এই জন্য দেখবেন ম্যাক্সিমাম সময় এটা একটা কমন ভুল। আমি যেন চাকরি করি এনে আমি আসলে বলি না আর কি, মানে আপনারাও সামনে পাবেন, ক্যাডার হন,
অনেক কিছু সামনে আসবে, আরো ডিটেল পড়বেন, তখন দেখবেন আমরা কি পরিমাণ ভুল করি। যেটা ফ্রেশ, যেটা বাক্য ইয়ে না, সেটা হচ্ছে দাঁড়িয়ে দিবেন না। তারপরে যেরকম লেটার টু এডিটর, ডিআর স্যার লিখলেন, কমা, এরপরে যে লেখা শুরু করছেন যেখানে শেষ হবে ওই জায়গায় একটা দাঁড়ি, পরে একটা শুরু করলে ওই সরি ফুল স্টপ, আর একটা শুরু করলেন ওইখানে যে ফুল স্টপ। আর পুরা লেটার টু এডিটরে কোথাও কোনো ফুল স্টপ নাই। ডিয়ার স্যার কমা দিয়ে শুরু করছেন, বাক্যটা শেষ হয়েছে ফুল স্টপ, আর একটা বাক্য শেষ হয়েছে ফুল স্টপ, আর একটা লিখছেন ফুল স্টপ, ওই যে বাক্য শেষ হয়েছে ফুল স্টপ শেষ, বডির মাঝখানে। এছাড়া কোথাও কোনো ফুল স্টপ নাই। বাংলাও সেম, যে জায়গা হচ্ছে অ্যাপ্লিকেশন লিখবেন ওই অ্যাপ্লিকেশনের মাঝখানে যে আপনার বাক্য শেষ হবে ওইখানে দাঁড়িয়ে দিবেন। এ বাদে কোথাও কোনো দাঁড়িয়ে দিবেন না, এক্সট্রা কোনো ইয়ে নাই। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে কি, ধরেন ডিয়ার স্যার না লেখা এখানে বলা যায় যে আমি যেরকম হচ্ছে আমার বায়োডা লিখতাম ডিয়ার কনসার্ন লিখতাম, যে এখানে কনসার্ন ব্যক্তি সেটা ইয়ে করতে পারে। অথবা লিখতে পারেন ডিয়ার এডিটর ইংলিশে। বাংলায় লিখতে পারেন যে কি বলে প্রকাশকের আগে কি ধরনের বিশেষণ দেওয়া যায়। ও, আমরা বাংলা সরাসরি জনাব দিয়ে শুরু করবো। বাংলায় তো আবার ঝামেলা নেই, জনাব দিয়ে শুরু করে দিব, শেষ। ইংলিশে লিখবেন ধরেন ডিয়ার সাইনা দিয়ে ডিয়ার এডিটর, এইভাবে দিয়ে শুরু করবেন। আচ্ছা, আবেদনপত্রে ভাই, আবেদনপত্র যে কি বলে যে ফরম্যাটে আমরা সারা জীবন দেখে আসছি সেই ফরম্যাটে হচ্ছে আমরা আবেদনপত্র লিখবো। এখন আবেদনপত্রের বেলায় দুইটা কথাবার্তা আসে, সেটা হচ্ছে ধরেন 33 বিসিএস আইসি কি আপনার অঞ্চলের কৃষকদের কৃষি পণ্যের ন্যায়সঙ্গত মূল্য নিশ্চিত করতে কমিউনিটি খাদ্য গুদাম নির্মাণে প্রয়োজন মর্মে জাতীয় দৈনিকের প্রকাশ, এরকম পত্র আবেদন করে দেন। আচ্ছা, এখানে একটা আবেদনপত্র আমরা দেখছিলাম যে সিনিয়রদের কাছে আবেদন লিখতে বলছে সরকারি কর্মচারী, এই যে স্থানীয় পর্যায়ের একজন সরকারি কর্মকর্তা। আমি যদি এই প্রশ্নে পরীক্ষা দিতাম, আমি নিজের ইএমও বানাইতাম যে স্থানীয় পর্যায়ে একজন সরকারি কর্মকর্তা আমি ইএমও হিসাবে মানুষের হচ্ছে স্বাস্থ্যকৃতি সম্পর্কে প্রতিরোধমূলক ব্যবস্থা, ভুল হয়েছে কিছু লেখা, যে সুপারিশ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর। তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইউএনও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জেলা প্রশাসক মহোদয়, তাহলে আপনি এখানে জেলা প্রশাসক মহোদয় বরাবর লিখবেন। এখন আমার এখানে তাহলে ফরম্যাটটা কি হবে, যেভাবে আমরা মানে আবেদনপত্র লিখি একদম জাস্ট ওইভাবে, যে বরাবর জেলা প্রশাসক মহোদয় বিষয় এই, এরপর হচ্ছে জেলা প্রশাসক মহোদয় লিখছে সবসময় মহোদয় দিয়ে লিখবে, বা জনাব এইভাবে লিখতে পারি, সমস্যা নেই। তারপর হচ্ছে আপনি পুরো আবেদনটা শেষ করলেন, শেষ করার পরে এইখানে এই যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যে আবেদনপত্র দিতে বলছে এই জায়গায় আপনি স্ট্যাম্প না দিলেও আপনার চলে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এইগুলো হচ্ছে স্মারক আকারে পাঠানো হয়, মানে ফরওয়ার্ডিং দিয়ে পাঠানো হয়। যখন ধরেন সিনিয়র কি বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মানে কি, ধরেন আমি হচ্ছে বিসিএস এর ভাইবা দিতে যাব, আমার একটা এনওসি দরকার, এই এনওসির আবেদন জানাই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটা আবেদন লিখবো। এখন আমি আবেদন লিখছি, যে নিবেদক দিয়ে লিখছি, লেখার পর এইটা আমি কার কাছে দিব, আমার ম্যানেজারের কাছে দিব। ম্যানেজার আবার সেইটার হচ্ছে তার জোনাল অফিসে আবেদন জানাবে যে স্যার আমার একজন এমপ্লয়ি, সে হচ্ছে পরীক্ষা দিতে চায়, সেটা তার একটা এনওসির দরকার। সে ওইটা কিভাবে পাঠাবে, সেটা স্মারক দিয়ে পাঠাবে। হ্যাঁ, ওই স্মারক লিপির একটা নাম্বার থাকে, সেটা দিয়ে সেটা ফরওয়ার্ডিং পাঠায় একটা খামে, ঠিক আছে, কিন্তু ওই জিনিসটা স্মারক দিয়ে পাঠায়। এই জন্য যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যায় তখন হচ্ছে আপনার এই যে স্ট্যাম্প যেটা, সেটা না দিলেও চলে, কোনো সমস্যা নাই। তবে কেউ যদি রিস্ক ফ্রি থাকতে যায় দেন তাতে কোনো সমস্যা নেই, তবে আবেদনপত্রের ক্ষেত্রে এইখানে স্ট্যাম্প না দিলেও চলবে, দেওয়ার দরকার নেই আর কি। আচ্ছা বলেন ভাই, আপনাদের এই পোর্শনে কোনো ইয়ে আছে কিনা, কথাবার্তা প্রশ্ন করে বসে আছে কিনা? প্রশ্ন করেন ভাই, প্রশ্ন করেন। ভাই সব বুঝছেন নাকি কিছুই বুঝেন নাই, কোনটা হয়েছে তো কিছু বুঝতে পারতেছেন না? ভাই মোটামুটি বুঝছি, কিছু নোট করছি, কিন্তু এখন ফরম্যাটটা যদি পিডিএফ আকারে হ্যাঁ দিতেন হ্যাঁ জিনিসটা হ্যাঁ, আরো clear হতো। ফরম্যাটটাই তো ঝামেলা রে ভাই, আমি দিচ্ছি, দেখি একটু। আর আপনাদের ভাই আমার অনেক পেন্টিং কাজ জমে গেছে। হ্যাঁ বলেন। কালকে রিটেন পরীক্ষায় একসাথে গ্রন্থ সমালোচনা আছে ভাই প্রায় 12-15টা, মানে এতগুলো, মানে গ্রন্থ সমালোচনা কিভাবে করবো বুঝিও না। 12-15টা আছে, কি কি আছে? মানে আচ্ছা 12 আপনার, সব আচ্ছা দাঁড়ান এক মিনিট, আমাদের এইখানে কি এই রিলেটেড আর কারো কোনো প্রশ্ন আছে?
নাই, তাহলে আমরা রেকর্ডিংটা আগে বন্ধ করি।